কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি কৌস্তভ। আজকে যাদবপুরের একটা বাড়ির ঘটনা শুনবেন এবং ঘটনাটা সত্যি কথা বলতে খুবই অন্য রকমের একটা ঘটনা। এই যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটি আপনাদেরকে ভাবতে বাধ্য করবে যে এরকমটা কি সত্যি হয়। মারাত্মক মারাত্মক কিছু ভয়ের ঘটনা আজকের এই ঘোস্টলি কল রেকর্ডিং এ আপনারা শুনতে পারবেন, জানতে পারবেন। আপনারা যদি আপনার কোনো প্রবলেম নিয়ে আমার কাছে আসতে চান, কোনো স্পিরিচুয়াল হেল্প চান, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এবং হ্যাঁ, আজকের এই এপিসোড আপনারা কোথা থেকে দেখছেন শুনছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে চলুন শুরু করছি কিউরিওফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। Curiofied presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। হ্যালো সায়নী, কেমন আছেন আপনি? আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। বিষয়টা হচ্ছে আপনি সাউথ কলকাতাতে থাকেন এবং সাউথ কলকাতার এমন একটা মারাত্মক ঘটনা আপনি আমার সাথে শেয়ার করেছেন। আপনার একটাই কথা ছিল, এই ঘটনাটা অন্যান্য ঘটনার থেকে বেশ অনেকটা আলাদা এবং এখানে ভয়ের যে এলিমেন্ট রয়েছে বা ভয় যে কারণে পাওয়ার কথা, এই ব্যাপারগুলো খুব ইউনিক আর ক্রিপি। কি ঘটেছিল না ঘটেছিল আমি একদম শুরু থেকে আপনার থেকে জানতে চাই, কি হয়েছিল সায়নী? প্রথমেই একটি বলি কথা, সেটা হচ্ছে এটা চলতি ভাষায় কথা আছে আমাদের যে পাপ কখনো বাপকে ছাড়ে না। এবার কেন এই কথাটা বলছি সেটা হয়তো পুরো ঘটনাটা শুনলে আপনি আন্দাজ করতে পারবেন যে কেন আমি এটা বললাম। ঘটনাটা ঘটেছিল 1974 সাল, মানে দ্যাট টাইমে আমার মা বলুন বা আমার মাসি সবাই এরা তখন খুবই ছোট, মানে স্কুলে পড়ে, স্কুল পড়ুয়া গার্ল। আমাদের বাড়ির থেকে কিছুটা দূরেই একটি বসতি ছিল, যেখানে একজন ভদ্রলোক, তার ওয়াইফ, তার একটি বাচ্চা এবং বৃদ্ধা বাবা মা, মানে ভদ্রলোকের বাবা মা, এরা থাকতেন। খুব হ্যাপি ফ্যামিলি, ভেরি হ্যাপি ফ্যামিলি। তো ওনাদের মধ্যে মানে সবকিছুই ওনাদের ইচ্ছা আকাঙ্ক্ষা একটু মানে কি বলবো, সাধারণ সাদামাটা। কিন্তু ওদের একটা জিনিস যেটা ছিল, যেটা খুব মানে লোকের খুব চোখে লাগতো, দ্যাট ইজ ওদের অ্যান্টিক জিনিস খুব পছন্দ। মানে অ্যান্টিক বলতে ধরুন পুরনো আয়না হোক, পুরনো ফ্লাওয়ার ভাস হোক, পুরনো যে কোনো টেবিল চেয়ার, একটু অ্যান্টিক চাই। ভদ্রলোক খুব হাসি খুশি ছিলেন। ভদ্রলোক মানে ভালো জায়গায় উনি কাজও করতেন। ওনার ওয়াইফ ও হাউস ওয়াইফ ছিল, বাচ্চাটা স্কুলে পড়তো, আর বৃদ্ধা বাবা মা, এই নিয়ে মানে খুব হাসি খুশি ফ্যামিলি। সবার সঙ্গে পাড়ার প্রতিবেশী সবার সাথেই খুব ভালো একটি মানে একটা ভালো, সবার সাথে ভালো একটা সম্পর্ক। কোন রকম কোনো কারোর সাথে যে কোনো খুব একটা মানে ঝগড়াঝাটি থাকে না পাড়ার মধ্যে, যে এক একটা থাকে এক একটা পাড়াতে খুব মানে ইগোয়েস্টিক টাইপের, সেরকম না। ভদ্রলোক খুব ভালো একটা পজিশনে চাকরি করতেন, দ্যাট টাইমে খুব ভালো মাইনেও ছিল ওনার। তো কি হয়, একদিন বাচ্চাটিকে স্কুলে ওরা ছাড়তে যাওয়ার সময় হাজবেন্ড তার ওয়াইফকে বলছে, সকালবেলা যখন খেতে বসেছে, ব্রেকফাস্ট করতে বসেছে, বলছে শোনো না, আমি এক জায়গায় না একটা পুরনো আলমারি দেখেছি। ঘটনাটা এখান থেকে স্টার্ট আর কি। একটি আলমারি দেখেছি, আলমারিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। এবার ওনার যে ওয়াইফ, সে আর কি বলতো যে দেখো এত পুরনো পুরনো জিনিস করো না, মানে এমন একটা সময়, মানে এইটা কাইন্ড অফ ওনার খুব নেশা ছিল ভদ্রলোকের, বলা যায়। পুরনো যে কোনো অ্যান্টিক যাই দেখবে, মানে সেটা যদি একটা যে কোনো ছোটখাটো যা হোক, সেটা ওনার চাই, মানে এটা একটা ওনার নেশা ছিল। এক একজনের প্যাশন যেরকম থাকে, ওনার প্যাশন এটাই ছিল। তা ঠিক আছে, ভদ্রমহিলা বললেন খুব ভালো কথা। তো এমনিতেও ওদের যেহেতু নতুন, এখানে ওরা নতুনই এসেছিল, মানে আগে একটা জায়গায় ভাড়া থাকতেন, এখানে ওরা নিজে মানে ভদ্রলোক নিজে বাড়ি করেছে, নিজে বাড়ি করে ওরা এখানে এমনি তো ঘরটা সাজাতে তো হতোই ওনাদেরকে। তো ফাইন, ঠিক আছে, তো বলছি ঠিক আছে চলো দেখে আসি।
তোরা সন্ধ্যাবেলা হাজবেন্ড ওয়াইফ গেছে, বাচ্চাটিও গেছে, গিয়ে আলমারিটা দেখেছে। দেখে হাজবেন্ড ভদ্রলোক তো এক কথায় হ্যাঁ এই আলমারিটাই আমি নেব, এক কথায়। তো ভদ্রমহিলা বলছে যে এত তাড়াতাড়ি তুমি নেবে, একটু দেখে শুনে আরো কয়েকটা, একটা মানে পুরনো যেহেতু জিনিস এটা একটু একটু তো দেখে শুনে একটু, না 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 এটাই এটাই নেব, এটাই। এবার ওনার যে বাবা ছিলেন, বাবা একটু মানে কি বলতো, যে কোনো জিনিস আনার আগে সেটাকে একটু ভালো মতন দেখে শুনে, মানে যেটাকে বলে একটু পূজা অর্চনা করে তারপরেই সেই জিনিস সে বাড়িতে ঢোকাবে, মানে এরকম ছিল। তো এইটাতে আবার ভদ্রলোকের মানে যে ছেলেটি আর কি, ওনার আবার এই বিষয়ে ভীষণ বাধাপ্রাপ্ত। মানে ও খুব একটা যে নাস্তিক, একটু নাস্তিক টাইপের ছিলেন ভদ্রলোক, খুব একটা যে ঠাকুর দেবতা উনি করতেন সেটাও না। ঠিক আছে, তা এবার ঠিক হলো কোন দিন আনা যায়। তো দিনক্ষণ দেখে টেকে আলমারিটি যথারীতি বাড়িতে আনলো। বাড়িতে আনলো যেদিন, সেদিন খুব মানে বাড়ির মধ্যে মনে হয় বিশাল একটা ব্যাপার, যে কি না কি একটা জিনিস এসছে। তো পাড়া প্রতিবেশী তারা বলছে যে আরে কি হলো, কি এমন জিনিস এসছে? বলে এই দেখো আমার ছেলে, ভদ্রলোক বলছেন, বৃদ্ধা যে ছেলেটির বাবা, ভদ্রলোকের বাবা, যে একটি আলমারি কিনে নিয়ে এসছে। তো পাশের থেকে একজন বলছে যে আপনার ছেলের তো খুব শখ, নতুন নতুন সব পুরনো জিনিসের, মানুষের নতুনের জিনিসের শখ থাকে, আপনার ছেলের পুরনো জিনিসের দিকে শখ। বলে হ্যাঁ ও ছোটবেলা থেকেই এরকম। আচ্ছা ভালো কথা। তা আলমারিটা আনলো রীতিমতন সেদিনকে, গোছগাছ করে টোরে টোরে সব যা কিছু জিনিসপত্র, বলছে ওয়াইফকে বলছে শোনো আলমারিটা ভালো করে যত্ন করে কিন্তু দেখো, হ্যাঁ এটার মধ্যে কিন্তু জিনিসপত্র যাই রাখবে সাজিয়ে গুজিয়ে রাখবে টাকবে। আর উনি খুব মানে খুব যত্নশীল ছিলেন, মানে শৌখিন টাইপের ছিলেন ভদ্রলোক। মানে পুরনো কোনো একটা জিনিস আমরা কি হয় অনেক সময় আমরা ফেলে দিই, কিন্তু এই ভদ্রলোক তা করতেন না। যে কোনো জিনিস হবে ছোটখাটো পুরনো হোক যাই হোক সেটা উনি স্টোর করে রেখে দিতেন, এটা ওনার স্বভাব ছিল। তা আলমারিটা যখন এসছে, এসে তখন আনলো যখন, জিনিসপত্র যা জামা কাপড় টাপড় বেশ সুন্দর গুছিয়ে ওর মধ্যে রেখেছে। এবার ভদ্রলোকের যে মা, সে বলছে আলমারিটা বড্ড ফ্যাকাশে কিরকম, মানে অ্যান্টিক, একদমই পুরনো, মানে পুরনো যেটা পুরনোই ধাঁচ রয়েছে, মানে ওটার মধ্যে কোনো যে সেরকম ওর মধ্যে একটু এত পুরনো তো সেকেলে টাইপের, তো এটা একটু রং করে নিলে হতো না, একটু রং চং করে নিয়ে একটু নতুন মতো। এবার ভদ্রলোক বলছেন না না যেরকম আছে তাই থাক, ও পরে আমি দেখে নেব, পরে পালিশ টালিশ করে নেওয়া যাবে। তা ঠিক আছে, সে আর কেউ আর কিছু বলেনি। তো সেদিনকে রাত্রে যথারীতি যেরকম যা মানে একটু খাটনি পড়েছিল সবারই আর কি, যে জামা কাপড় টাপড় ইটি করে কুচিয়ে টুচিয়ে রেখে দিয়ে একটু পরিশ্রম হয়েছিল। ভদ্রলোক তো ভীষণ খুশি যে হ্যাঁ যেরকম চেয়েছিল সেরকমই একটা আলমারি পেয়েছে। সেদিনকে রাত্রে সবাই যে যার মতন খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে, ঘরে শুয়ে পড়েছে। হঠাৎ রাত্রি 2টো কি 2:30 এরকম সময় হবে, ঘরে ওনার ওয়াইফ আর বাচ্চা, পাশের একটি ঘরে ওনার বৃদ্ধা বাবা মা, আর তার পাশে একটা ছোট্ট ডাইনিং রুমের মতন ছিল। আচ্ছা। হঠাৎ মনে হলো, মানে অর্ধমিলিত থাকে না চোখের মধ্যে, আমরা ঘুমাচ্ছি, হঠাৎ মনে চোখটা আমি মেললাম অর্ধ মেলা, মনে হলো কেউ একটা ফট করে সরে গেল। কি সরে গেল, ও কিছুটা চোখ মেলেছে, মানে ঘুমের মধ্যে যেরকম থাকে আর কি, অল্প চোখ মানে চোখটা রোগড়ে 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 বলছে দেখি তো কি জিনিস, কি হলো। তবে দেখছে না সেরকম তো কেউ না, ঘুমের হয়তো ভুল হয়েছে। সে আবার শুয়ে পড়েছে, শুয়ে পড়েছে ঠিক আছে। পরদিন সকালবেলা উঠেছে, উঠে ওয়াইফকে জিজ্ঞাসা করছে, খাওয়ার টেবিল অফিসে বেরোবে তার আগে জিজ্ঞাসা করছে যে কি গো তুমি রাত্রিবেলা উঠেছিলে নাকি, এরকম কিছু শরীর টরীর খারাপ হয়েছে নাকি? বলে কই না তো, আমি তো উঠিনি। ঠিক আছে চলো। উনি আর কথা বাড়ায়নি, উনি যথারীতি বাচ্চাকে স্কুলে ছেড়ে দিয়ে উনি কাজে চলে গেছেন। ঘরে ওয়াইফ আর বৃদ্ধা বাবা মা রয়েছে বেশ। এবার যথারীতি রাত্রিবেলা সন্ধ্যাবেলা উনি এসছে, সন্ধ্যাবেলা সেদিনকে ওদের কোথাও একটা বেরোনোর ছিল। তা যেহেতু আগের দিন খুব খাটাখাটনি গেছে বলে উনি বলছে যে দেখো আজকের দিনটা ছেড়ে দাও, আমরা কালকে যাবো ওখান, এটা কোথাও। ঠিক আছে কোনো ব্যাপার না। তো খাওয়া দাওয়া করে যথারীতি যে যার রুমে শুয়ে পড়েছে। এটা পরদিনের ঘটনা, পরদিন রাত্রে। ঠিক যখন রাত্রি 2টো বাজে, ঠিক একই টাইমে এবার দেখছে খাওয়ার ঘরের মধ্যে একটা কিছু একটা শব্দ, মানে একটা মানুষ হাঁটছে, কখনো হাঁটছে, কেউ কড়া নাড়ছে, এরকম একটা আওয়াজ পেয়েছে।
আচ্ছা। এবার ওনা ঘুমের মধ্যে ভাবছে যে না, এটা ভুল ভুল হচ্ছে, কোনো চোখের ভুল মানে হতে পারে, হয়তো রাস্তায় কোনো আওয়াজ হচ্ছে বা অন্য কোনো, ঘুমের মধ্যে ও ভাবছে কি ঘুমের মধ্যে আমি এগুলো শুনছি, ঘুমের মানে স্বপ্নের মধ্যে না। তারপরেও শুনতে পাচ্ছে ঠিক বেডরুমে ওর যে দরজাটা আছে, দরজাটা ভেজানো থাকতো, ছিটকানি দেওয়া থাকতো না। পাশের ঘরে বৃদ্ধা বাবা মা থাকতেন, যেহেতু একটা ন্যারো লেন ছিল, তার ঠিক উল্টো দিকেই ঘরটাতেই ওর বাবা মা থাকতো, দরজাটা ভেজানো ছিল। মনে হলো হালকা করে কেউ দরজাটাকে খুললো, খুলে মনে হচ্ছে কেউ বেরিয়ে যাচ্ছে। যেরকম হয় না, আমরা যদি চুপি চুপি যাই, চুপি চুপি হুম একটা হুম দরজা খুলি এবং চুপি চুপি যদি বেরোনো যায়, যেরকম হবে সার্কামস্টান্সেসটা, ঠিক সেরকমই। এবারে ও না চোখটা আবার মেলেছে, মেয়ে দেখতে পাচ্ছে হ্যাঁ দরজাটা তো হাফ মেলা। দরজাটা মেললো কে? পাশে বউ শুয়ে আছে, ওদিকে বাচ্চাটাও শুয়ে আছে, দরজাটা মেললো কে? এবার সেদিনকে উনি আর রাতে বেলা আর ঘুমায়নি, ওকে, ঘুমাতে পারেনি প্রথম কথা। স্বাভাবিক সেটা। কারণ ও তিনটে আওয়াজ শুনেছে, একটা হচ্ছে কড়া নাড়ার আওয়াজ, একটা হচ্ছে খাওয়ার ঘরে কেউ হাঁটছে, আর একটা হচ্ছে দরজাটা মিললো, তাও ওর বেডরুমের দরজা। কে করলো? হুম আগের দিনও একটা এরকম আওয়াজ শুনেছিল, সেটা হলে ঠিক আছে, ঘুমের একটা কিছু একটা ভুলভাল হবে, কিন্তু এটা তো দ্বিতীয়বার হলো গেল। এবার সকালবেলা উঠে ওর ওয়াইফকে কিছু বলেনি, ও নিজে বাচ্চাটাকে জিজ্ঞাসা করছে যে কিরে তুই রাত্রিবেলা কি কিছু, কিরে লুকিয়ে লুকিয়ে কিছু খেতে গেছিলি খাবার ঘরে? এইভাবে বলছে, মানে ফ্রিজ থেকে খুলে বাচ্চা মানুষের থাকে না, উঠে গিয়ে রাত্রিবেলাতে খুলে কিছু খেলো টেলো। সে তখনও বাচ্চাটাকে বলছে, না না কই বাবা, আমি তো ঘুমাচ্ছিলাম। আচ্ছা ঠিক করে বল, ঠিক করে বল। বাচ্চাটার সাথে ইয়ার্কি মারছে। এবার গেল, ও আর বলেনি ওয়াইফকে, কেন ওয়াইফ হয়তো এটা নিয়ে হয়তো হয়তো দুশ্চিন্তা করবে বা হয়তো ওর মজা উড়াবে যে হ্যাঁ দেখো ভুলভালই করছে। তাও বলবে না করেও ঠিক অফিসে বেরোবে, বেরোনোর আগেই ও বলল, শোনো তুমি কি রাত্রিবেলা কিছু শব্দ শুনতে পেয়েছো? মানে এইটুকু জাস্ট বলেছে। তখন ওয়াইফ বলছে কিসের শব্দ? কই না তো, আমি তো কোনো শব্দ শুনতে পাইনি। না এরকম একটা, যাই হোক আর কথা বাড়ায়নি, চলে গেছে অফিসে। অফিসে গিয়ে কাজ টাজ করছে যথারীতি, বউ ঘরে আলমারি টালমারি সব গুছিয়ে টুচিয়ে রাখছে, সেম আলমারি, সেই মানে গুছিয়ে টুচিয়ে রাখলো টাকলো, যা জিনিসপত্র ছিল বাট্টার করে কেটে দিয়ে যে যার নিজের কাজের মতো রয়েছে। তা পরদিনকে ওদেরকে একটা বিয়ে বাড়ি যাওয়ার ছিল। ভালো কথা, ওটা ছিল শীতকাল সময়টা, হুম বিয়ে বাড়ি যাওয়ার ছিল। তো এবার একটু সন্ধ্যাবেলায় ভদ্রলোক তাড়াতাড়ি এসছে অফিস থেকে, এসে বলছে যে তোমরা যাও, আজকে না আমি যাবো না, আমার শরীরটা ভালো লাগছে না। তো এবার বয়স্ক ভদ্রলোক, যে মানে ভদ্রলোকের কি বাবা, উনি বলছে যে মা তুই যাবি না, তুই না গেলে কি করে হয়, উনি এত করে বলেছে চল। ঠিক আছে, নয় নয় করে উনি গেছে। যাওয়ার সময় ওনার জিনিসপত্র তো ওই যে অ্যান্টিক আলমারিটা কিনেছে, আলমারির মধ্যে সব রাখা। তা আলমারিটা খুলতে গেছে, খুলতে গিয়ে না কিরকম একটা গন্ধ পেয়েছে। এই গন্ধটা কিন্তু যখন প্রথম আলমারিটা নিয়ে এসেছিল তখন কিন্তু এইরকম গন্ধ ছিল না, ওকে। একটা কিরকম একটা আষ্টে গন্ধ। হুম, আলমারিটা খুলতে যাবে কি এরকম একটা গন্ধ পেয়েছে। তো ওনা খুলতে গিয়েও না আলমারিটা খুলছে না। এবার ওই থেকে ওয়াইফ এসে বলছে, কি হলো তুমি এখনো তৈরি হওনি? না আমি না কিরকম একটা গন্ধ পাচ্ছি। গন্ধ? কিসের গন্ধ? না কই, কোথাও তো কোনো গন্ধ নেই। হুম না আমি পার্টিকুলারলি এখান থেকে গন্ধটা আসছে। আলমারির দিকে করে তাক করে দেখাচ্ছে, ও আর আলমারিটা খোলেনি ভদ্রলোক। তো ওয়াইফ বলছে ছাড়ো, আমি তোমার জামা কাপড় বার করে দিচ্ছি, এগুলো তোমার কি হচ্ছে জানি না, মানে রাতে ঠিকঠাক মতন ঘুমাচ্ছ না, ছেড়ে দাও আমি দেখছি। তো আলমারিটা খুলেও যথারীতি ও জামা কাপড় বারটার করে দিল, তখন কিন্তু আর কোনো গন্ধ নেই, হুম কিন্তু ভদ্রলোক কিন্তু গন্ধটা পেয়েছে। হুম, তো যাই হোক, তা গেছে, একটু মনটা উদাসী ছিল যে হঠাৎ এরকম একবার শব্দ শুনছে, একবার এরকম আষ্টে গন্ধ পাচ্ছে, কেসটা কি। তা এখান থেকে ওনা করে টোরে, যাই হোক ওরা গেল সবাই মিলে, আহ সবাই মিলে গেছে, গিয়ে বিয়ে বাড়িতে থেকে, বিয়ে বাড়িতে আস্তে আস্তে ওই 12টা 12:30 এরকম হয়েছে। শীতকাল, শীতের রাত, 12টা মানেই অনেক রাত।
তো এসেই ওরা যে যার মতন শুয়ে পড়েছে। ওকে। শুয়ে পড়েছে রাত্রিবেলায়, এই চিন্তা করতে 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 কি হচ্ছে না হচ্ছে। শরীরটা ওনার একটু কাহিল ছিল, কারণ আগের দিন রাতে ঘুমায়নি। তো উনি খুবই খুবই গভীর ঘুমে ঘুমিয়ে পড়েছিল। উনি টেরও পায়নি যে কখন ঘুমিয়েছে। হঠাৎ তিনটে তিনটে আড়াইটা তিনটে এরকম হবে টাইম। হঠাৎ উনি পায়ে একটা নুপুরের আওয়াজ শুনতে পায়, কেউ হাঁটছে। ঠিক ওনার বিছানার ঠিক পাশ দিয়ে আস্তে 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 করে কেউ মনে হয় হেঁটে যাচ্ছে। এবার ও না চোখটা মেলতে চাইছে না, ও যে চোখটাও মেলবে না, হুম। চোখটা বন্ধ করে রয়েছে। কিন্তু ও স্পষ্ট বুঝতে পারছে যে ওর ঠিক পাশেই আওয়াজটা এসে, যেদিকে শুয়েছিল ধারে উনি শুয়েছিল, মাঝখানে বাচ্চাটা, ওই পাশে ওনার ওয়াইফ, ছায়াটা এসে ওর ঠিক আওয়াজটা মনে হচ্ছে না ওর মুখের সামনে এসে থেমে গেল। স্পষ্ট চোখ না মেলেও বুঝতে পারছে যে কেউ ওর মুখের সামনে দাঁড়িয়ে আছে, কেউ দাঁড়িয়ে আছে। এবার ওনার চোখটা মেলছে না, বলছে চোখ মেলবো না। বুঝতে পারছে, সাফ বুঝতে পারছে কেউ না কেউ ওখানটা দাঁড়িয়ে আছে। ওকে। চোখ মেলবে না করেও সে খুব মানে করছে, মানে মনে মনে ভাবছে যে না, চোখ মেলে কিছু না কিছু একটা হবে, আমি চোখ মেলবো না। করে করে কাটিয়ে মনে হলো ওর পাশ থেকে কেউ আস্তে 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 সেম দরজাটা মেলে কেউ বেরিয়ে যাচ্ছে। দরজা খোলার একটা আওয়াজ রাত্রিবেলা, বিশেষ করে আমরা যদি দেখি যেটা ভেজানো দরজা আমরা খুলছি, কিছু তো আওয়াজ হবে দরজার, ঠিক সেম। সারাটা রাত বলতে গেলে ওইভাবেই ও কাটিয়েছে। পরদিন সকালবেলা অ্যাজ ইট ইজ ওর ওয়াইফকে জিজ্ঞাসা করছে, শোনো তুমি রাত্রিবেলা নুপুর পরে হাঁটো কেন? ওয়াইফকে বলছে। ওই বলছে নুপুর পরে? আমার তো পায়ে কোনো নুপুরই নেই, আমি নুপুর পরে কোথায় হাঁটবো? আমার তো কোনো নুপুর নেই। তখন বলছে না, তুমি মিথ্যা কথা বলছো, তুমি রাত্রিবেলা ওঠো, উঠে নুপুর পরে হাঁটো, বেরো। তুমি বলো না তুমি কালকে উঠেছিলে রাত্রিবেলা। আরে না। তো এই নিয়ে একটা রাগারাগির ব্যাপার হলো। তো পাশ থেকে ওর মা, ভদ্রলোকের যে মা, বয়স্ক ভদ্রলোক বলছে, তুই ঘুমের মধ্যে উল্টো পাল্টা স্বপ্ন দেখছিস, দেখে তোর এই অবস্থা হচ্ছে। তোরা যা, কোথাও গিয়ে একটু ঘুরে আয়। হ্যাঁ, অনেকদিন হয়তো কোথাও বেড়াতে যাসনি, কোথাও গিয়ে তোরা একটু ঘুরে আয়। তা সামনে ওই বাচ্চাটার পরীক্ষা ছিল, স্কুল পরীক্ষা। তো স্কুল পরীক্ষাটা হয়ে গিয়ে ওরা প্ল্যান করে যে বেড়াতে যাবে। কোথায় যাবে মানে তাই ঠিকঠাক করে যে হ্যাঁ ওরা অমুক জায়গায় বেড়াতে যাবে। সবকিছু ঠিকঠাক হচ্ছে, কিন্তু ভদ্রলোকের ওই জিনিসটা মাথা থেকে তো যাচ্ছে না যে এই যে রাত্রিবেলা যেটা হচ্ছে সেটা একমাত্র ওই কেন বুঝতে পারছে। এবার যাদের কথাগুলো বলছে ওয়াইফ বলছে না, তাহলে আওয়াজটা কে করছে ঘরের মধ্যে, কোত্থেকে আসছে আওয়াজটা, কেনই বা হচ্ছে। এইবার কি করলো, বাচ্চাটার সামনে পরীক্ষা ছিল। তা পরীক্ষার সময় ওর বাবা ঠিক করলো যে একবারে বাচ্চাটিকে স্কুল থেকে মানে পরীক্ষা এক্সাম হলে শেষ হলে কোচিং এ দিয়ে ওর বন্ধুর বাড়ি একটু যাবে, মানে ভদ্রলোকের বন্ধুর বাড়ি। তা সেই করে ঠিকঠাক করে তো ওয়াইফকে বললো, শোনো তোমাকে আজকে আনতে যেতে হবে না, ওকে আমি কোচিং এ ড্রপ করে দিয়ে আমি বন্ধুর বাড়ি হয়ে একবারে ওকে নিয়ে আমি বাড়ি ফিরবো। তা বন্ধুটা হচ্ছে গিয়ে ওনার অফিসেরই কলিগ, একই সাথে ওরা কাজ করতো। তো ওদের সেখানে আরো 4-5 জন বন্ধু সেদিনকে রাত্রে সন্ধ্যাবেলায় এক জায়গায় আর কি জড়িত হয়েছে। তো সেইখানে হাসি ঠাট্টা হচ্ছে, এমনি সব অন্য সব কথাবার্তা নিয়ে। তখন এই ভদ্রলোক এই কথাটা না বলেছে, যে জানিস রাত্রিবেলা না এরকম এরকম ব্যাপার হয়, কেন জানি না, আমি বুঝতে পারছি না কি হচ্ছে, একটা আওয়াজ পাচ্ছি, এটা মনে হচ্ছে কোনো মানুষে কিছু করছে না কি করছে। তো এবার তখন ওরা তো বলছে আরে কোনো বিড়াল টিড়াল ঢুকেছে দেখ, সেই করবে। বিড়াল নুপুর পরে হাঁটবে? আমি স্পষ্ট নুপুর পরার আওয়াজ, নুপুর পরে হাঁটে সেরকম আওয়াজ আমি পেয়েছি। ওকে। তখন ওর বন্ধু, ওরা যে 3-4 জন বন্ধু ছিল অফিসের কলিগ, তারা ঠিক করলো চল তোর বাড়িতে একদিন আমরা থাকবো রাত্রিবেলা। তা ওরা তখন বলছে যে তখন ওর ভদ্রলোক একটু মনে একটু জোর পেয়েছে, কেন এই কথাটা বাড়িতে আর কারোর সাথে বলতে পারছে না। কেন এক হচ্ছে ওর ওয়াইফ হাসবে, তার মধ্যে বাচ্চাটা ভয় পেতে পারে, বৃদ্ধা বাবা মা আছে, তাদের মধ্যে একটা মানে সংকোচ বোধ, একটা অশান্তি একটা কাজ করতে পারে। এগুলো বলেনি, উনি নিজের মধ্যেই রেখেছিল।
তো সেটা নিয়ে অফিসের কালিকে যখন বললো উনি বললেন, না একটু মনে একটু আভাস, মানে থাক, ভালো হয়েছে। তা ঠিক করলো একদিন ওর বন্ধুরা কলিগরা যথারীতি আসবে বাড়িতে। 2-3 দিন গেল। 2-3 দিন পরে ঠিক মাঝখানের আওয়াজটা পাচ্ছিল না। 2-3 দিন মাঝখানে একদিন কি হলো, সেদিনকে অমাবস্যা ছিল। অমাবস্যার দিনে এই সন্ধ্যা 6টা 6টা 6:30 এরকম হবে। তা বাচ্চাটিকে কোচিং থেকে সেদিনকে পরীক্ষা, সেদিনকে ওর লাস্ট ডেট ছিল। তো কোচিং এরা যাওয়ার দরকার নেই, এবার যথারীতি ওরা যে বেড়াতে যাবে সেইগুলো ওদের মধ্যে, হ্যাঁ পরের মাস সপ্তাহ থেকে বেড়াতে যাব, আমরা এইগুলো গোছগাছি করে ঠিকঠাক করে নিই। তো ভদ্রলোকও বেশ খুশিতে ছিলেন যে যাক, এখন আর মাঝখানের সমস্যাটা হচ্ছে না, তাহলে হতে পারে আমার একটা মনের ভুল বা আমিই কিছু দুঃস্বপ্ন দেখেছি বলে উড়িয়ে দিয়েছিল। আচ্ছা। তা অমাবস্যা সেদিনকে ছিল। অমাবস্যার দিন যেহেতু সেদিনকে পরীক্ষা, ওদের বাচ্চাটারও পরীক্ষা হয়ে গেছে, তো ওদের যে কলিগরা ছিল যারা বলেছিল রাত্রিবেলা থাকবে, তারা বলছে শোন আজকে তো অমাবস্যা, তুই কি বলছিলিস না তোর বাড়িতে কি আওয়াজ পাস, চল আজকে আমরা তোর বাড়িতে থাকবো। তখন বলছে হ্যাঁ হ্যাঁ আয় না, কোনো অসুবিধা নেই। এবার ভদ্রলোক তো পুরো হয়ে রয়েছে যে না আর তো কিছু হচ্ছে না, ওরা আসুক না, কোনো অসুবিধা নেই। ওরা না করেনি ওদেরকে। তা সেদিনকে রাত্রিবেলা প্রায় 3-4 জন ভদ্রলোক এসছে। রাত্রিবেলা ওখানে বেশ সুন্দর খাওয়া দাওয়াটা করে টোরে ওই বাড়িতেই ওরা রাত্রিবেলা ওখানেই ছিল, ওই একই রুমে। তো ভদ্রমহিলা মানে ভদ্রলোকের যে ওয়াইফ আর বাচ্চাটা চলে গেল ও পাশের ঘরে, যে ওনার শ্বশুর শাশুড়ি থাকে ওখানে। আর যেই রুমটাতে ওরা থাকতো আর কি, হাজবেন্ড ওয়াইফ, ওখানে উনি আর ওনার 4 বন্ধুরা ছিল রাত্রিবেলা। যথারীতি গল্প টল্প করে এবার এরা ঠিক করলো, বন্ধুরা ঠিক করলো যে না ওরা জেগে থাকবে, যে আমরা জেগে থাকবো। আচ্ছা বেশ। এবার একটা কি জানেন কুস্তবদা, আপনি যতই বলেন যে আপনি জেগে থাকবেন, একটা সময় আসবে যখন কিন্তু আপনার টালকি আসবে। বিশেষ করে ওই টাইমটা কিন্তু একটা ভাব আসে। হ্যাঁ 2:30-3টা বাজলেই কিন্তু দেখবেন আপনি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, বসেও থাকতে পারছেন না, মনে হচ্ছে না এবার একটু বডিটা ফেলি বা একটু চোখটা একটু বুঝি। তো ঠিক তাই হয়েছে, এক এক করে সবাই ঘুমিয়ে পড়েছে। কিন্তু এই ভদ্রলোকের কি হয়েছে, এই ভদ্রলোক কিন্তু জেগেছিল। হ্যাঁ, তো চোখ বন্ধ করে রয়েছে, একে একে সবাই। ও তখন একটু একটু মনে জোর পেয়েছিল যে হ্যাঁ পাশে বন্ধুরা আছে, কোনো অসুবিধা নেই, ছেলেরা রয়েছে। একই ব্যাপার, যেই চোখটা বন্ধ করেছে একটু তন্দ্রা এসছে, হঠাৎ দেখছে ওই একটা ঘোমটা দেওয়া, এবার একটু পরিষ্কার দেখতে পারলো, ঘোমটা দেওয়া একটা মহিলা একজন হেঁটে যাচ্ছে। ঘোমটা দেওয়া, মুখ চোখ কিছু দেখতে পায়নি, ঘোমটা দেওয়া আর ওই নুপুরের আওয়াজ। এবার স্পষ্ট দেখেছে কেউ হেঁটে যাচ্ছে চোখের সামনে থেকে। এবার পাশে তো লোকরা রয়েছে, ওর যে বন্ধু বান্ধব, তাদেরকে যে ডাকবে সেটা মনে হচ্ছে ওনার বডি কেউ বিছানার সাথে, বেডের সাথে কেউ আটকে ধরে রেখে দিয়েছে। মানে উনি হাত পা কিছুই নাড়াতে পারছে না, মানে গলা দিয়ে ওনার আওয়াজটা বেরোচ্ছে না, মানে এমন এমন একটা মানে অবস্থায় উনি পড়ে গেছে। এবং পাশে ওর বন্ধু একদম পাশেই, সবাই খাটেই ছিল, সবাই তাদেরকে, 2টো বন্ধু নিচে ছিল, আর একজন ওনার সাথে খাটেই ছিল। এবার তাকে ডাকতে যাচ্ছে, মনে হচ্ছে গলাটা কেউ চেপে ধরেছে। আর ওই এই যে ছায়া, যে মূর্তিটা, ছায়াটা ও দেখলো, পুরো স্পষ্ট দেখতে পাচ্ছে যে ও যেখানটা, যে খাটে যেখানে বালিশের উপর মাথা রেখে শুয়ে আছে, ওর ঠিক মুখটার সামনে এসে দাঁড়িয়ে গেল। ও কিন্তু দেখতে পাচ্ছে না, দেখছে ঘোমটা দেওয়া, এইটুকু দেখছে। এবং ডাকার চেষ্টা করেও কাউকে ডাকতে পারিনি, কিন্তু কিছুক্ষণ পর দেখছে, অটোমেটিক দেখছে ছায়াটা হঠাৎ মিলিয়ে গেল ঘরের মধ্যে থেকেই। এবার যাই হোক, বেশ কিছুক্ষণ পর, তখন যখন প্রায় ভোর ভোর হয়ে এসছে, উনি পুরো জাগা অবস্থাতে, ভোর ভোর যখন হয়ে এসছে, তখন আস্তে 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 দেখছে বডিটার হাত পায়ের মধ্যে কিরকম লাল লাল আঁচড়ের দাগ। হ্যাঁ, আঁচড়ের দাগ, হাতে বলুন, পায়ে বলুন, ঠিক আছে, ওনার গলায় বলুন, যেটা আমি বলছিলাম যে গলাটা মনে হচ্ছে কেউ চেপে ধরেছে, গলায় দেখেছে হাতের ছাপ পেয়েছে গলার মধ্যে। এবার ওর বন্ধুরা তো ছিল পাশে, যারা অফিস কলিগরা ছিল, তারা বলছে, তাদেরকে রেখে বলছে, কিরে তোরা সবাই ঘুমিয়ে পড়লি, আমার তো এরকম অবস্থা হয়েছে। বলে কই, আমরা তো কিছু দেখতে পাইনি। তখন ওরাও দেখলো ওর বডির মধ্যে ওরকম আঁচড়,
তখন বলছে তোর আঁচড় আসলো কোত্থেকে, তুই জানিস না এই এই হয়েছে। তো বলছে না এরকম তো হতে পারে না, এটা নিশ্চয়ই তোর, তুই ঘুমের চোখে এগুলো কিছু করেছিস। বলছে না না ঘুমের চোখে নয়, ঘুমের চোখে নয়, আমি তোকে ডাকতে গেছি তোরা কেউ উঠছিলিস না, আর আমার মনে ছিল গলাটা কেউ আমার চেপে ধরেছে, আমি যে ডাকবো সেই গলা দিয়ে আমার আওয়াজ বেরোচ্ছে না। আমি স্পষ্ট দেখেছি যে একটা মহিলা ছায়ামূর্তি এরকম ঘোমটা টানা দেওয়া পুরো বেরিয়েছে, ঘরের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে নুপুর পরে। সে কি কি বলিস, আমরা সবাই রয়েছি, আমরা তো কোনো আওয়াজ পাইনি। এবার সকালবেলা যথারীতি যে অফিসে যাবে, উনি অফিসে সেদিনকে আর যায়নি ভদ্রলোক, কারণ ওরকম একটা রাত্রিবেলা ওইটা দেখার পরে, ওরকম একটা এক্সপিরিয়েন্স করার পর ওনার না শরীরে, উনি বলছে মানে আমার শরীরে জোর নেই, আর কিরকম জ্বর 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 লাগছিল ভদ্রলোকের। তা ভদ্রলোকের বাবা বলে আজকে ছেড়ে দে, আজকে অফিসে যেতে হবে না, তুই কদিনের ছুটি নে, আর এমনিতে তো তোদের তো বেড়াতে যাওয়ার কথা, বরঞ্চ বেরিয়ে আয় কটা দিন, তাহলে দেখবি মন মেজাজটা ভালো থাকবে। আর যেটা হচ্ছে হতে পারে তোর মনের ভুল, ওরা তো সমানে মনের ভুল করে যাচ্ছে। এবার এই যে ভদ্রলোক, এই ভদ্রলোকের তো মনের মধ্যে এই জিনিসটা চলছে যে কেন উনি দেখতে পাচ্ছে, কেন আর কেউ বাড়ির দেখতে পাচ্ছে না, কেন আর কেউ বাড়ির, কেন কেউ মানে বুঝতে পারছে না যেটা উনি বলতে চাইছে, যে কিছু তো ব্যাপার আছে। এবার যথারীতি সন্ধ্যাবেলা কি হয়েছে, উনি আলমারি থেকে কিছু নামাতে গেছে, কিছু কিছু জামা কাপড় বা কিছু কাগজপত্র মনে রাখা ছিল, খুলতে যাবে তখন বাড়িতে, সেদিনকে বাড়িতে আবার ওনার ওয়াইফ, বাচ্চাটা আর ওনার বাবা মা ছিল না, ভদ্রলোক বাড়িতে একাই ছিলেন সেদিনকে, যেদিনকে আর কি পরের দিন যে ঘটনাটা হলো তার পরের দিন। তো উনি বলছেন অফিসের কিছু কাজ আছে, তাহলে ঘরে বসে করি। তো উনি কি মনে হয়েছে ওই আলমারিটাই খুলতে গেছে, খুলতে যাবে কি খোলেনি, খুলতে যাবে দেখে একটা এরকম আষ্টে গন্ধ, আর আষ্টে গন্ধটা আসছে ঠিক আলমারির ভিতর থেকে। এবার যখন ইয়েটা খুলতে গেছে, তা বলছে না এটা আষ্টে গন্ধ কেন আসছে এই আলমারির ভিতর থেকে, এর আগের বারও আষ্টে গন্ধ পেয়েছিল, কেন আষ্টে গন্ধটা পাচ্ছে। ওই বলছে আলমারিটা খুলতে গেছে তখনই দেখছে কি হাতের মধ্যে কেউ হাতটা চেপে ধরেছে, মানে হাতের মধ্যে হাত, একটা ফিল করতে পারছে যে কেউ ওর হাতটা চেপে ধরে আছে ভদ্রলোকের। আচ্ছা, এবার এটা হয়েছে তখন সন্ধ্যাবেলা, এটা রাত্রিবেলাও না, বাড়িতে উনি একাই ছিলেন, ওনার রুমটার মধ্যেই ঘটনাটা হয়েছে, আর আলমারিটা ওনার রুমের মধ্যেই ছিল। উনি স্পষ্ট দেখতে পাচ্ছে যে ওনার হাতের মধ্যে থাকে না, হাতের মধ্যে হাত দিলে যে চামড়াটা যেরকম দেবে যায়, পুরো দেখতে পাচ্ছে হাতের মধ্যে হাতের একটা ছায়া, মানে উনি ফিল করতে পারছে, কিন্তু বুঝতে পারছে না। উনি দেখছে আর ওইটা দেখার, ওটা হওয়ার পরে না ভদ্রলোক আর স্থির থাকতে পারেনি, উনি অজ্ঞান হয়ে গেছিলেন। এবার যখন জ্ঞান ফিরেছে দেখে উনি বিছানায় শুয়ে রয়েছে, পাশে দেখে পাড়ার লোক এসছে, ওনার ওয়াইফ রয়েছে, বাবা মা। তখন ও তো হলো যে এরা কি হলো কেসটা, আমার কি হয়েছে জিজ্ঞাসা করছে, যে আমার এরকম কি, বলে তুমি তো এরকম পড়েছিলে, আমাকে তো মানে ভদ্র পাশের লোক টোক ডেকে নিয়ে আর কি দরজা ভেঙে আর কি ঢুকতে হয়েছে, কারণ ভিতর থেকে দরজা দেওয়া ছিল, উনি ছিলেন এই পাশের ঘরে, ঘরের দরজা খুলবে কারণ ওরা ছিলেন বাইরে, দরজা খুলছে না দেখে পাড়ার লোককে ডেকে সে দরজা ভেঙে ঢুকেছে ঘরের ভিতরে। তখন বলছে দেখো আমি না এই আলমারিটা খুলতে গেছি, বলছে বলে একটু অফিসের কাজকর্ম ছিল, মনে হয় আমার হাতের মধ্যে হাত চেপে কেউ ধরে আছে, আর এই আলমারিটা দিয়ে প্রচন্ড বাজে গন্ধ আসছে, আষ্টে গন্ধ। এবার তখন পাড়ার লোক প্রায় অনেকেরই ঘরের মধ্যে উপস্থিত, তখন তারা বলছে যে দেখুন, ভদ্রলোকের যে বাবা তাকে বলছে যে এই যে অ্যান্টিক জিনিস আপনি এনেছেন, আপনারা ভালো করে এটাকে দেখে নিয়েছিলেন তো? তখন বলছে হ্যাঁ, ছেলে তো এরকম প্রচুরই আনে, এই দেখুন এই অ্যান্টিক টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, আয়নাটাও দেখুন, ও তো প্রায় এগুলো আনে না। তাও একবার, যাই হোক উনি আর বলেনি কথাটা, বাসের যে ভদ্রলোক উনি আবার একটু ওই পুজো আচ্ছা করতেন, মানে ওই পুজো আচ্ছা নিয়ে উনি খুব ঠাকুর মশাই টাইপের আর কি, উনি আবার খুব মানে মানতেন টানতেন। তা উনি নাকি আলমারিটার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল, তাকিয়ে উনি মানে কিছু একটা আঁচ করতে পেরেছিলেন হয়তো, তার জন্যই মনে হয় কথাটা ভদ্রলোকের বাবাকে বলেছে, তা ওনার সামনে বলেনি, পাশের ঘরে ডেকে নিয়ে বলেছে। না দেখুন আপনি একটু আলমারিটা এনেছেন কিন্তু এটা আমার ঠিক লাগছে না, এইটুকু বলেছে, আর বেশি কিছু বলেনি। তবে এই কথাটা শুনেছে ওনার ওয়াইফ, ভদ্রলোকের ওয়াইফ।
এবার উনার মনের মধ্যে তো চলছে, কারণ সঙ্গে একটা বাচ্চা, ও প্রায়ই এই জিনিসটা বলতো যে কিছু একটা পায়, গন্ধ পায়, দেখতে পাচ্ছে। তা উনি আর কিছু বলছে না, কারণ বলেনি, মানে মুখ খুলে না বললেও ভিতরে ওনার মধ্যে, একটা ভদ্রমহিলার ভিতরের মধ্যে অনেক জটিলতা কাজ করতে আরম্ভ করলো। এবার উনি ঠিক করলো যে ঠিক আছে, রাত্রিবেলা হাজবেন্ডের পাশে যখন এরকম একটা ঘটনা হচ্ছে, উনি এবার জেগে থাকবে রাত্রিবেলা, ওকে। উনি দেখবে যে কি হয় ব্যাপারটা। তা রাত্রিবেলা যাই হোক খেয়ে দিয়ে ভদ্রলোককে আগেই খাবার টাবার দিয়ে শুয়ে দিয়েছে। যে এবার যথারীতি রাত্রিবেলা এসে ভদ্রমহিলা বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে টাড়িয়ে দিয়ে উনি এমনি শুয়েছিল, এমনি কোনো মানে ঘুমায়নি, এমনি চোখ বন্ধ করে এমনি শুয়ে আছে, ঘরের লাইটটা জ্বলছিল, ভদ্রলোক পাশে ঘুমাচ্ছে। যথারীতি রাত্রি 2টো কি 2:30, হ্যাঁ এরকম টাইমে একটা খাবার ঘরের মধ্যে আওয়াজ হয়েছে, বাসন পড়বার আওয়াজ। হুম। তা ওতে ভদ্রমহিলার ঘুমটা ভেঙে যায়। ভাবলেন, কি হলো, কিসের আওয়াজ? তা লাইট তো যথারীতি ঘরে জ্বালাই ছিল, লাইটটা উনি অফ করেননি, তো উনি নেমে গেছে খাবার ঘরে দেখতে। দেখে থালা বাসনগুলো সব ছড়ানো ছিটানো রাত্রিবেলা। এবার ওই আওয়াজে কি হয়েছে, ও ভদ্রলোক, ভদ্রলোকের যে বাবা মা ছিলেন তারাও উঠে পড়েছে। যে কি হয়েছে বৌমা? না, থালা বাসনগুলো দেখুন এরকম ছড়ানো ছিটানো পড়া। কি হলো, তাহলে কোনো বিড়াল ঢুকেছে মনে হয়। না, বিড়াল কোত্থেকে ঢুকবে, জানলা তো সব দেওয়া। যথারীতি উনি আবার থালা বাসনগুলো তুলে রেখে টেকে দিয়ে শুয়ে পড়েছে। ঘড়িতে দেখে প্রায় 2:30 বাজে। তা ভদ্রলোক বলছে, এবার ওই যে পাশের পাড়ার লোক যে বলেছিল যে আলমারিটা আপনারা দেখে একটু কেনা উচিত ছিল, ওই বয়স্ক ভদ্রলোকের মাথায়, মানে যে বৃদ্ধা, যেমন মহিলা যে শ্বশুরমশাই, মাথায় না তখন কথাটা চলছিল। এটা নিয়ে উনি আবার ওনার ওয়াইফের সাথে বলা বলি করছিল, না আলমারিটা না ঠিক হয়নি কেনা, আলমারিটা এমুক হয়েছে অমুক হয়েছে। তো এই নিয়ে যথারীতি রাত্রিবেলা তখন ভদ্রমহিলা বলছে আপনারা শুয়ে পড়ুন, হতে পারে হয়তো বিড়ালেই কিছু করেছে, কারণ ওনারা বয়স্ক, তো ওনাদেরকে আর ভয় টয় কিছু বা অন্যরকম কথাবার্তা কিছু অ্যাজ সাচ কিছু বলেনি। কিন্তু ভদ্রমহিলা এবার বুঝতে পারছে যে কিছু তো রহস্য আছে, ঠিক আছে। তা প্রায় 2:30 বাজে এসে শুয়েছে, শোয়া মাত্রই না ওনার ঘুম এসে গেছে। আর ভদ্রলোক কিন্তু পাশে শুয়েছে, ভদ্রলোক কিন্তু টেরও পায়নি, এই যে মানে হাজবেন্ড যিনি, উনি কিন্তু টেরও পায়নি এত কিছু হলো, যে মানে উনি একটা গভীর ঘুমের মধ্যে ছিল, টের পায়নি। যথারীতি লাইট নিভিয়ে শুয়ে বসে, উনি বলছে থাক, আজকে তো আর কিছু হলো না, ঠিক আছে, যা হয় দেখা যাবে বলে উনি শুয়ে পড়েছে। পরদিন সকালে উঠতে হবে, সকালে কাজ আছে। শুয়েছে কি শোয়নি, ভদ্রমহিলা তো ঘুমিয়ে পড়েছে। হঠাৎ এই ভদ্রলোকের, মানে হাজবেন্ড যিনি, ওনার ঘুম ভেঙে গেছে। হ্যাঁ, যথারীতি দেখছে একটা আষ্টে গন্ধ, মানে একটা আষ্টে গন্ধ পাচ্ছে নাকে, ওই আষ্টে গন্ধের জন্যই ঘুমটা ওনার ভেঙে গেছিল। হ্যাঁ, দেখছে ঘুমটা দেওয়া একটা স্পিরিট এরকম আস্তে 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 আস্তে, এবার দেখতে পাচ্ছে গলায় বেশ গয়না পরা, মানে এইটা স্পষ্ট দেখেছে। হেঁটে যাচ্ছে হেঁটে Okay. যাচ্ছে হেঁটে যাচ্ছে, হাঁটতে হাঁটতে ছায়ামূর্তিটা এসে ঠিক ওনার বেডের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। এবারে স্পষ্ট দেখেছে একজন ভদ্রমহিলা, তার হাতে পায়ে তো নুপুর রয়েছে, হাতে গয়না, মুখ তো দেখা যাচ্ছে না, একটা ছায়ার মতন, ঘোমটা দেওয়া উনি। এবার না দেখতে দেখতে এই জিনিসটা, এই যে দেখলো, দেখার পরে না উনি ঘুমের মধ্যে একটা ও ও ও মানে পাশে যে ওয়াইফ শুয়ে আছে তাকে ডাকবার চেষ্টা করছিল, সেটা তো আর পারেনি। করতে করতেই হঠাৎ উনি না ওই আবার যেই কি সেই বিছানায় শুয়ে ওইভাবে একটা দেখেছে, দেখার পরে উনি আবার যেই কি সে অজ্ঞান হয়ে যায়। এবার ওই গঙ্গানির আওয়াজটা ওনার ওয়াইফ শুনতে পেয়েছে ঘুমের মধ্যে। তো উনি উঠেছে, যথারীতি উঠে লাইট জ্বালিয়েছে, দেখে কিরকম বেকায়দা ভাবে পড়ে আছে। সে কি হলো, তা উনি উঠে জল টল টল দিয়ে টিয়ে মুখ হাত পা, মানে জ্ঞান আনানোর চেষ্টা করছে। তো ওই অবস্থা রাত্রিবেলা এই করে তারপরে উনার যে বৃদ্ধা বাবা মা আছে তাকে ডেকেছে, দেখুন আপনার ছেলে কেমন করছে, মানে কি হলো। যে তো ওরা বলছে কি হলো, অশান্তি, ভালো একটা ছেলে, হ্যাঁ হাসি খুশি ছেলে, সবার সাথে এত মিলেমিশে চলে, কথাবার্তা, কি হচ্ছে জিনিসটা। তা বলো না, এই কিছু একটা করতে লাগবে। তো পরদিন সকালবেলা
এমন অবস্থা হলো যে ওনার লাস্টের শরীরটা মানে এমন হতে আরম্ভ করলো যে উনি যে হাঁটা চলাফেরা করবেন ভদ্রলোক, সেটাও না উনি পারতেন না। মানে ওনার মনে হচ্ছে যেন কেউ একটা সাপোর্ট দরকার ওনার, নইলে হয়তো হতে মানে কেউ মনে চোখে হ্যাঁ পড়ে যেতে পারে এরকম মনে। কিন্তু এমনিতে সুস্থ, কিন্তু ওনাকে পাড়ার, তারপর পাড়ার যারা প্রতিবেশী আছে যাদের সাথে ভদ্রলোক কথাবার্তা বলতেন, তারা বাড়িতে আসলো দেখতে দেখতে এসে বলছে, না না তুই তো একদম ঠিকই আছিস, ওগুলো কিছুই না, ওগুলো মনের ভুল। শোন, মানুষের স্বপ্নের মধ্যে অনেক কিছু দেখে, হ্যাঁ ওগুলো কিছু না, মন থেকে ঝেড়ে ফেল, যা তুই অফিস টফিস যা, কোনো ব্যাপার না। তো ভদ্রলোক বললো যে না, আমাকে তো যাই না, এরকম ঘরের মধ্যে যদি বসে থাকি তাহলে আমাকে দুশ্চিন্তা আরো, এটা নিশ্চয়ই কিছু। কিন্তু এইটা তো মানে ঠিক বার করতে পারছে না যে ওনার সাথেই কেন হচ্ছে। ঠিক আছে, সেদিনকে যেরকম ওয়াইফ ঠিক করলো যে হ্যাঁ জেগে থাকবে, দেখতে পাবে, উনি কিছুই কিন্তু ওনার চোখে পড়েনি। কিন্তু হ্যাঁ একটা হয়েছে, একটা অঘটন, সেটা দেখেছে, বুঝতেও পারছে যে কিছু একটা হচ্ছে, কিন্তু কি রহস্যটা কি সেটা বের হচ্ছে না। যথারীতি এই ভদ্রলোকের যে বাবা, এই ভদ্রলোক যখন মানে ছেলেটি যখন অফিসে চলে যায়, ওনার বাবা উনি কি করলেন, ওই ঠাকুর মশাইকে ডেকে এনেছেন বাড়িতে। তো ঠাকুর মশাইকে দেখে এনে উনি বলছে কি যে শুনুন, এক কাজ করুন, আপনি না বাড়িটাতে একটু পূজা আচ্ছা করান। হ্যাঁ দেখুন, নতুন বাড়ি তো, নতুন বাড়িতে অনেক সময় ঠিকঠাক ভিত পুজো টুজো না হলে অনেক সময় একটা সমস্যা তো দেখা দেয়, ও কিছু না, পুজো আচ্ছা করবেন, ঠিক হয়ে যাবে। তা ওর বাবা ঠিক করলো হ্যাঁ তাই ভালো, তাই করব। তা এসব ঠিকঠাক করবে কি না করবে, হঠাৎ মানে এই যে টাইমটা আর কি ওর ছেলে বাড়িতে ফেরে, দেখলো একটা গাড়ি এসে দাঁড়িয়েছে গেটের সামনে। তো কে দেখছে, জানলা দিয়ে ভদ্রলোককে গাড়ি থেকে 2-3 জন ধরে ধরে নামাচ্ছে, মানে যিনি হাজবেন্ড আর কি, তাকে। কি হলো, তো সব বেরিয়ে এসছে, ওয়াইফ বেরিয়ে এসছে, কি হয়েছে, বলে না ওনা অসুস্থ হয়ে পড়েছে, অনেকবার 2-3 বার বমি করেছে অফিসের মধ্যে, ওর শরীরটা ভালো নেই, ওকে একটু শুয়ে দিন, ওর রেস্টের দরকার, রাতে মনে হয় ঘুম টুম হচ্ছে না, ওকে ই করে দিন। এবার সামনে তো ওদের বেড়াতে যাওয়ার কথা ছিল, সেটাও কিছু আর এগোতে পারলো না, বাচ্চাটার পরীক্ষা শেষ হয়ে যাবে, ঘুরতে যাবে, সেটাতেও জল পড়ে গেল, জল ঢেলে দেওয়া হলো, মানে যা পরিস্থিতি চলছে তখন। তো যাই হোক, তো ওনাকে বেডে নিয়ে এসে শুয়ে দিয়েছে, এরই মধ্যে যে পাশের যে ঠাকুরমশাই, সে এসছে দেখতে, এসে বলছে কি ওকে না ডাক্তার দেখাও, হতে পারে কিছু একটা সমস্যার ভিতরে হচ্ছে যেটা হয়তো বাইরে দেখা যাচ্ছে না, ডাক্তার দেখাও। তা যথারীতি ঠিক করলো যে হ্যাঁ ঠিক আছে। এবার রাত্রিবেলা যে সমস্যাটা, সেটা তো যাচ্ছে না। এবার এই ভদ্রলোকের যে বাবা, ওনাকে এই ভদ্রলোকের মানে ওয়াইফ আর কি, সে বলল যে জানেন আপনার ছেলের এরকম এরকম ব্যাপার হচ্ছে, একা থাকলে কিছু না কিছু ও দেখতে পায়, বা একটা এই আলমারিটা দিয়ে বলছিল আষ্টে গন্ধ। এবার দ্যাট টাইমে ওই যে পাশের বাড়ির যে ঠাকুর মশাই, উনি দ্যাট টাইমে উপস্থিত ছিলেন, যাকে ওনার বাবা ডেকে নিয়ে এসছে। সে বলছে না জিনিসটা ঠিক না। আলাম দেখুন, তাহলে এক কাজ করো, তোমরা সবাই একটা ঘরে, ওকে একা রেখো না, একটা ঘরেই তোমরা থাকো। সামনে তো পূর্ণিমা আসছে, ওই পূর্ণিমাতে নইলে ঘরে একটা সত্যনারায়ণ পুজো দিয়ে দেবে, তার আগে একটু একটু দেখে টেকে রাখো। এই যে ভদ্রলোক বলে গেল দেখে টেকে রাখো, এইটা না খটকা দিল ভদ্রমহিলার, মানে ওই ভদ্রমহিলার মাথায়, মানে ভদ্রলোকের যে ওয়াইফ, তার দেখে টেকে রাখো কেন বললো, এইটুকুই বলেছে যে দেখে টেকে রাখো। ওকে, এইটা নিয়ে একটা সবারই মনে, মানে বিশেষ করে ভদ্রমহিলার তো খুবই উদ্বেগ, মানে কেন হাজবেন্ড এরকম হলো, এরকম তো ছিল না, একটা হাসি খুশি ফ্যামিলি, সবারই মনে একটা চিন্তা চলে আসলো কি হচ্ছে। তা রাত্রিবেলা যথারীতি ওকে ওষুধ টষুধ খাইয়ে ভদ্রলোককে, সেদিনকে ভদ্রলোককে ভদ্রলোক বললো না আমি না রাতে না কিছু খাবো না, হাজবেন্ড আর কি, উনি বলছেন আমি রাতে কিছু খাবো না, তোমরা খেটে ঘুমিয়ে পড়ো। তা ঠিক আছে, এবার রাত্রিবেলা বসে ওনার ওয়াইফ, ওনার ভদ্রলোকের যে বাবা, তার সাথে কথাবার্তা বলছিল এই পুজো আচ্ছা ব্যাপার নিয়ে, যে তাহলে বরঞ্চ পুজোটার আয়োজন কি করবেন, দেখুন কি কি করতে হবে। বলছে হ্যাঁ বৌমা, আমাদের তাহলে একটু করতে হবে, হতেই পারে আমাদের হয়তো কিছু ভুলচুক হয়েছে। হঠাৎ দেখে পাশের ঘরে একটা আওয়াজ, মানে করে চিৎকার করে উঠেছে,
হ্যাঁ, দেখছে কি হয়েছে, খাট থেকে ভদ্রলোক পুরো নিচে পড়ে রয়েছে। পাশের ঘরেই ছিল, তো ওরা সব দৌড়ে এসছে। আর আর বাচ্চাটা ছিল আপনার ওই একই দাদুর সাথে খেলা করছিল তখন ওই ঘরে। কি হলো, ওরা সবাই মানে দৌড়ে এসছে, দেখে ভদ্রলোক নিচে পড়া, ফ্লোরে পড়া। সে দেখে নাক মুখ থেকে সে রক্ত বেরোচ্ছে ভদ্রলোকের। আমি যে এ কি হলো, এ কি কেস, তো পুরো ভয় পেয়ে গেছে। ভদ্রলোকের এরকম খাট থেকে পড়ে গেল কি করে, তুমি তো ওনার তখন তো কথা বলার কোনো সামর্থ্যই নেই। তোকে কোনো রকমে ধরে তুলে খাটে শুয়ে পড়ে। তৎক্ষণাৎই কি করে, পাশে যে ঠাকুর মশাই আছে তার বাড়িতে যায়। তখন রাত প্রায় 12টা 12:30 এরকম হবে। তো ঘুমিয়ে পড়েছে, ডেকে ডেকে তুলেছে, মানে একটু আসুন দেখুন এরকম রকম ব্যাপার হয়েছে। হ্যাঁ, ডাক্তার ডাকতে লাগবে। এবার শীতের রাত, ওই টাইমে ডাক্তার পাওয়া, এটা সচরাচর এখনকার ঘটনা, অনেক বছর আগেকার ঘটনা, বুঝতেই পারছেন। দ্যাট টাইমে অনেক কিছুই, এখন যেরকম ফোনে কল করলেই বেরিয়ে আসছে, তখন তো ফোনও ছিল না। দ্যাট টাইমে যে টাইমের কথা বলছি, সেই সময় অনেক কিছুই অসুবিধার মধ্যে দিয়ে, যাই হোক, সে ডাক্তার প্রায় বলতে গেলে সে অনেকটাই দূরে গিয়ে, সে প্রায় 2-3 কিলোমিটার সে কোথায় গিয়ে তারপর সে ডাক্তারকে নিয়ে এসছে রাত্রিবেলা। এবার ও সেই নাক মুখ থেকে রক্ত বেরোচ্ছে, কারণটা কি, কি হলো, হ্যাঁ, সে কোন রকমে ওর ছেলেটির যে ভদ্রলোকের যে মা, সে তো কান্নাকাটি, বাড়ির মধ্যে কি হলো আমার ছেলের, কি হলো আমার ছেলের। ডাক্তার এসছে, ডাক্তার এসে বলছে, ডাক্তার এসে সব দেখলো টেকলো, ওষুধ টষুধ করে দিল। তো ডাক্তার বলছে না, ওর মধ্যে তো আমি কোনো রোগ বুঝতে পারছি না, ঠিক আছে এই টেস্ট গুলো করে দিলাম, এই টেস্ট গুলো কিন্তু করাবেন। তো বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার পরের দিন সকালবেলায় ওরা প্রায় সেদিনকে রাত্রিটা জেগেই কাটিয়ে দিয়েছে, কেউ আর শোয়নি। একটা ঘরের মধ্যে সবাই ছিল, মানে ভদ্রলোকের ওয়াইফ, তার মা, বাবা, বাচ্চা ছেলেটা, সবাই ওই একটা ঘরের মধ্যেই সেদিনকে প্রায় জেগেই কাটিয়ে দিয়েছে, কেউ ঘুমায়নি। কি করে ঘুমাবে, মানে এরকম একটা কেস হলো, কি করে ঘুমাবে। তা যাই হোক, তো পরদিন সকালবেলা ওনাকে নিয়ে ডাক্তারের কাছে চেক আপের জন্য যাওয়া হলো। ব্লাড টেস্ট হলো, ইসিজি হলো, সবই করেছে। রিপোর্ট টিপোর্ট দেখে ডাক্তার বললো, না এই রিপোর্ট তো ঠিক আছে, এর তো শরীরে তো কোনো দোষ নেই, শরীরে তো কিছু নেই, শরীরে কোনো অসুবিধাই নেই। এবার বেশ কয়েকদিন হয়ে গেল অফিসে যাচ্ছে না, অফিসে যেতে পারছে না। তা অফিস থেকে ওর যে বন্ধু যারা আর কি ঘরে ছিল সেদিনকে রাত্রিবেলা, তাদের মধ্যেই একজন বন্ধু এসছে খবর নিতে যে কি হলো, ওর কেমন আছে, কেমন। হ্যাঁ, তখন বলছে যে না দেখুন, এরকম এরকম যেদিনকে আপনারা ছেড়ে দিয়ে গেলেন, ওদিনকে রাত্রিবেলা এরকম একটা ঘটনা ঘটেছে। আমি বলছি তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তখন ওই বন্ধুটা, ওই 4টা বন্ধুর মধ্যে একটা বন্ধু, সে তখন বলছে এটা ওই ভদ্রলোকের যে বাবা, তাকে বলছিল যে দেখুন, আপনাদের ঘরের মধ্যে না রাত্রিবেলা আমি একটা আষ্টে গন্ধ পেয়েছি। তখন বলছে আষ্টে গন্ধ, যে হ্যাঁ, এরকম আষ্টে মানে যথেষ্ট, মানে দুর্গন্ধ জাতীয় গন্ধ, মানে যেটা সচরাচর মানে একটা নাকে গেলে খুব মানে একটা অস্বস্তিকর ব্যাপার হয়, মানুষ মানে এতে মরেও যেতে পারে, এরকম একটা গন্ধ। হ্যাঁ, কিন্তু যাই হোক, আমি কিছুক্ষণের জন্য পেয়েছি, আমি এটা তখন বলিনি, কেন বললে পরে এটা হয়তো অন্যরকম হতে পারে, জিনিসটা দাঁড়াতে পারে। কিন্তু এখন যা দেখতে পাচ্ছি আপনাদের পরিস্থিতি, তাতে আমার মনে হলো যে না, আমি কথাটা বলি। সে কি বাবা, এই কি এরকম জিনিস। তখন স্বাভাবিক, ওনার বয়স্ক, ওনাদের তো আর তো কোনো মানে ছেলে না, ও একটাই সন্তান এই ভদ্রলোক, ওনার আর কোনো ছেলে মেয়ে ছিল না, বাড়িতে বৃদ্ধা বাবা মা। বলছি আমি কি করি এখন। তখন ওনার ছেলের যে বউ, সে সাহস জোগাড়, সে বললো চিন্তা করবেন না, ঠাকুরমশাই তো আছেন, আমি ওনাকে দিয়ে একটা বন্দোবস্ত করব। তো বাড়িতে যথারীতি পূজা অর্চনার একটা করলেন। যেদিনকে বাড়িতে পূজা অর্চনা করলো, সেদিনকে মানে নয় নয় করেও কিছু না কিছু একটা ব্যাঘাত ঘটছে পুজোর মধ্যে। মানে বসতে চাইছে তো ঘট উল্টে যাচ্ছে, কিছু না কিছু একটা হচ্ছে। ছাদের মধ্যে মনে হচ্ছে কেউ দাপাদাপি করছে। তাই এবার ঠাকুরমশাই যে পাশের ঘরের, যে পাশের মানে পাড়ারই যে ঠাকুরমশাই, উনি পুজোটা করছিলেন। উনি যথারীতি নয় নয় করেও মানে সবকিছুতে একটা বাধা। ফল কেটে দিয়েছে ঠাকুরকে, দেখেছে ফলটা পচা, অথচ বাজার থেকে কিনে নিয়ে এসেছিল কিন্তু ফলটা ঠিক ফলই, কিন্তু ফলটা পচা।
কেমন লাগছে এই ঘটনাটা? ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে দিন। এছাড়া আপনারা যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প চান, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন চান, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। তাহলে চলুন ঘটনাতে ফেরা যাক। তো বলছে অনেক কিছু জিনিস ঘটলো যেগুলো কিনা ঠাকুরমশাইয়ের পাশের বাড়ি যে ভদ্রলোক উনি থাকতেন, বয়স্ক ভদ্রলোক, অনেক কিছু পয়েন্ট আউট করলেন যে না তোমাদের বাড়িতে কিছু একটা সমস্যা আছে, পুজোটাও ঠিকঠাক মতন হতে পারেনি। যাই হোক, সেই রাত্রিটা লোকজন ছিল ঘরের মধ্যে। ওর দুঃসম্পর্কের এক দিদিও এসেছিল। এসে যখন দেখেছে যে হ্যাঁ দাদা ভাই অসুস্থ, খবর পেয়েছে, তো এসছে দেখতে উনি ছিল। তা রাত্রিবেলা সচরাচর ওই ঘরেই শুয়ে আছে, মেঝেতে বিছানা করে ওই দিদি শুয়েছে, দিদির হাজবেন্ড খাটে, ওই যেরকম ভদ্রলোক, ওয়াইফ, বাচ্চা। হঠাৎ রাত্রিবেলা ওই একই টাইমে 12:30-1 এরকম হবে, হঠাৎ দেখছে কেউ কড়া নাড়ছে, আর আওয়াজটা আসছে ঠিক আপনার খাওয়ার ঘরের দরজাটা দিয়ে, মনে হচ্ছে কেউ কড়া নাড়ছে। এতে কি হয়েছে, ওই দিদির যে তার ঘুম ভেঙেছে। সে তখন বলছে আওয়াজটা এত রাতে কে ডাকছে, না আওয়াজটা কোথা থেকে আসছে। আবার দেখলো যে হ্যাঁ কেউ কড়া নাড়ছে। এবার দেখছে যে মাথার ধারে যে দরজাটা রয়েছে, মানে যেখান থেকে বেরোয়, মনে হচ্ছে সেই দরজাটা কেউ নাড়ছে। তো ও মনে করলো যে মনে হয় নিশ্চয়ই ওর বাবা হবে, হয়তো কিছু দরকার, তার জন্য ডেকেছে। তা উনি উঠে লাইটটা ধরায়নি, এমনি গেছে, মেলেছে দরজা, দেখছে না কেউ তো নেই। তা এবার উনি লাইটটা ধরিয়েছে, মানে একটা প্যাসেজ ছিল, প্যাসেজের ঠিক উল্টো দিকে ওর বাবা মার ঘর। দেখছে না ওর বাবা মা তো দরজা বন্ধ করে ঘুমাচ্ছে, তাহলে কড়াটা কে নাড়লো, কেউ তো নেই। তা ও ঘুরে খাবার ঘরে গেছে, খাবার ঘরে গিয়ে দেখছে না সব তো ঠিকঠাকই আছে, তো কড়াটা নাড়লো কে। যথারীতি এসে শুয়ে পড়েছে, কিন্তু কি ঘুমায়নি, জেগেই ছিল। এরপর দেখছে হঠাৎ একটা পচা দুর্গন্ধ, আর দুর্গন্ধটা আসছে ঠিক আলমারি, যেই অ্যান্টিক আলমারিটা কিনেছিল সেই আলমারিটার কাছ থেকেই গন্ধটা আসছে। আর ঠিক পাশে ওর তো খাটে ওর ভাই শুয়েছিল, হঠাৎ দেখছে ওর ভাই ঘুমের মধ্যে কিছু একটা বিড়বিড় করছে, না 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 এরকম একটা করছে। কি হলো, তা ওর হাজবেন্ডকে ডেকেছে, যেই ওঠো তো, সেটা ব্যাপার হয়েছে। তা লাইট জ্বালিয়েছে, লাইটটা জ্বালিয়ে দেখছে যে হ্যাঁ সবাই উঠে পড়েছে। এই ভাইকে ডাকছে, এই কি হয়েছে তোর, কি হয়েছে? না 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 ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। কে মেরে ফেলবে? না ও আমাকে মেরে ফেলবে। কে? তখন চোখটা মেলে দেখছে যে না, আরে তুই তো স্বপ্ন দেখছিস, তুই স্বপ্নের মধ্যে এসব কি বলছিস। তারপরে খেয়াল পড়লো সেই যে ওর গলার মধ্যে যে আঁচড়টা পেয়েছিল, আঁচড়ের দাগ প্রথম, সেই গলার দাগটা কিন্তু স্পষ্ট রয়েছে, সেই আঁচড়ের দাগটা তখনো যায়নি। তা দিদি বলছে কিরে ভাই তোর এই আঁচড়টা কিসের? তখন ওর ওয়াইফ বুঝতে পারছে যে না জিনিসটা অন্যদিকে যাচ্ছে, তখন যে না না এটা না ঘুমের ঘোরে এরকম করেছে আর কি। ও আর ওই টাইমটার জন্য ওর হাজবেন্ডের সামনে আর ওই উত্তেজনার জন্য আর বলেনি, মানে চেপে দিয়েছে জিনিসটা। পরদিন সকালবেলা ওর ওয়াইফ, যে ভদ্রলোকের ওয়াইফ, সে বলছে ওর দিদিকে সবকিছু খুলে বলল, দেখো এরকম এরকম ব্যাপার হচ্ছে, এই 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 জিনিস, হ্যাঁ দেখো আমাদের তো এরকম বেড়াতে যাওয়ারও কথা ছিল, সেটাও হলো না, হ্যাঁ সবাই মিলে, ও অফিস কতদিন হয়ে গেল অফিসে যেতে পারছে না, এর কিছু না একটা করতে লাগবে। তখন বলছে না তুই ভালো ডাক্তার দেখা। আমি না ডাক্তার তো দেখিয়েছি, ওষুধপত্র সবই দেওয়া হয়েছে, রেজাল্ট টেস্টের রিপোর্টও সব ভালো, তাহলে এরকম হতে পারে না, তুই ডাক্তার চেঞ্জ কর, তুই নতুন একটা ডাক্তার দেখা, চল আমি নিয়ে যাবো আজকে। মনে করে ওর ভাইকে নিয়ে সেদিনকে ওর হাজবেন্ড ভাইকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। তো ডাক্তার চেক আপ টেক আপ করে ওনাকে
বলছে না, পেশেন্ট ঠিকই আছে, একটু ঘুমটা ঠিক হলেই উনি সবকিছু ঠিক হয়ে যাবে, ওনার আর কোনো অসুবিধা নেই। তারপর সকালবেলা যথারীতি বাজার টাজার, তো এমনকি এমন হলো যে ভদ্রলোক যে খাট ছেড়ে নেমে যে হাঁটবে, মানে হাঁটারও ওনার না শক্তি ছিল না। উনি মনে করতো হাঁটলেই মনে হয় পড়ে যাব, হাঁটলেই মনে হয় পড়ে যাব, মানে সবসময় একটা কারো একটা সাপোর্টের দরকার ভদ্রলোকের। আর একটা জিনিস উনি অনুভব করতো, যে হাতের মধ্যে কেউ হাত ধরে রেখে দিয়েছে ওনার। যদি আমার হাতের উপর যদি ধরুন আপনার হাতের মধ্যে আমি যদি হাতটা ধরি, কথার কথা বলছি, তাহলে একটা তো আপনি ফিল করতে পারবেন যে হ্যাঁ কেউ আপনার হাতটা ধরে আছে। তো এই অনুভবটা ওই ভদ্রলোক করতো, ওকে। এবং দিনের বেলাতেও করতো বাড়িতে যখন থাকতো। এই জিনিসটা, অনেক কিছু জিনিস আছে যেগুলো উনি মানে ভিতরে ভিতরে অনুভব করতেন, কিন্তু বাইরে উনি বলতে চাইতো না। হ্যাঁ, তখন একদিন এরকম হলো, যাই হোক ডাক্তারের কাছ থেকে নিয়ে আসলো, নিয়ে এসে ওনাকে যথারীতি বললো, ওষুধ টষুধ দিল। ওষুধ যে আগের ডাক্তার দেখতো, সেই ডাক্তারের যে প্রেসক্রিপশন ছিল সেই দেখেই ডাক্তার বলছে না, এ তো ঠিকই আছে, যথারীতি এমন কিছুই না, এটা ওনার স্ট্রেসের জন্য হচ্ছে, উনি বেশি একটু স্ট্রেস নিয়েছে, তো করে ওনাকে একটু ওই ঘুমের ওষুধ টষুধ বা আরো কিছু ভালো কিছু একটু মেডিসিন দিয়ে বলে এটা দিয়ে দেবেন, দেখবেন কদিন পর উনি ভালো হয়ে যাবেন। তো সেদিন রাত্রে সন্ধ্যাবেলা ডাক্তার টাক্তার দেখিয়ে এসে রাত্রিবেলা ওরা দিদি জামাইবাবু চলে গেছে, বাড়ি চলে গেছে। তা ঘরে যথারীতি তখন ফাঁকা, বলতে গেলে ওই যে যেরকম হাজবেন্ড ওয়াইফ বাচ্চা আর বাবা মা। তাই এবার ভদ্রলোকের যে মা, সে বলছে যে চলো কালকে না আমরা একটু কালীঘাট গিয়ে পুজো দিয়ে আসি। ওখানে পুজো টুজো দিয়ে এসে এক কাজ করা যাক, তাতে একটু ওর ভালোও হবে। তখন ভদ্রলোক বললেন হ্যাঁ ঠিক আছে, বয়স্ক ভদ্রলোক বৃদ্ধা বললেন ঠিক আছে চলো যাই। তা রাত্রিবেলা যথারীতি আর উনি না একটু ঠাকুর দেবতা খুব ভালোবাসতো, আর এই যে ভদ্রলোক এ ছিল পুরোপুরি নাস্তিক। ওনার আর এই কথাটার কারণে যে তুমি বলছে কি তোমরা ঠাকুর দেবতা করছো, ঠাকুর দেবতা, ও ঠাকুর দেবতার কোনো ব্যাপার না, এটা ও কিছু হবে না, ও আমার কিছু হয়নি, কিছু হয়নি, তোমরা ভুল করছো। তখন ওনার ওয়াইফ বলছে না ঠিক আছে, তোমার হয়নি, তাহলে তুমি এরকম কেন করছো, তুমি শরীরে জোর পাচ্ছ না কেন? ডাক্তার তো বলছে তোমার মধ্যে কোনো ইয়েই নেই, তো তোমার মনের জোরটা নেই কেন, তোমার মনের জোর এত কমে গেছে কেন? হ্যাঁ। তা এই যখন বলছে, এসব বলছে, তখন বলছে ও কদিনের মধ্যেই আমি ঠিক হয়ে যাবো, একটু রেস্ট নিলেই আমি ঠিক হয়ে যাবো। ভদ্রলোক আবার নিজেও এটা বলছে। যথারীতি যাই হোক, প্ল্যান করলো পরদিন সকালবেলা যাবে, ইনিও যাবে, বলছে আমিও যাব তোমাদের সাথে। কি মনে হলো হঠাৎ? তা ঠিক আছে, এবার ভদ্রমহিলা হঠাৎ একটু অবাক হলো যে কিনা ঠাকুর দেবতা কিছু মানে একদম মানতেই চায় না, নাস্তিক টাইপের, সে বলছে যাবে। আচ্ছা চলো, ভালো কথা। তা রাত্রিবেলা শুয়ে পড়েছে, যে যার মতন শুয়ে পড়েছে রাত্রিবেলা। তা এবার ওনার মা, সে বলল, ভদ্রলোকের যে মা, সে বলছে শোন, আজকে না আমি তোদের ঘরে শোবো। হ্যাঁ, আজকে আমি তোদের ঘরে শোবো, আর ছেলেকে তোর বাবার ঘরে পাঠা। তা ঠিক আছে, এবার ছেলে চলে গেছে বাবার ঘরে, ভদ্রমহিলা এসে, বৃদ্ধা ভদ্রমহিলা এসে ঘরে শুয়েছে। তো ঘরে ভদ্রমহিলার ওই মানে ওয়াইফ, শাশুড়ি, বাচ্চাটা শুয়েছে। পাশের ঘরে ওই ছেলের বাবা। তো যথারীতি শুয়েছে, কিন্তু রাত্রিবেলা এমন ব্যাপার হলো, উনি না পেল কোনো আষ্টে গন্ধ, না পেল কোনো আওয়াজ, না হলো কিছু, মানে ভদ্রলোকের মা কিন্তু কিচ্ছু টের পায়নি। ওই ঘরেই শুয়েছিল, কিচ্ছু টের পেল না। এবার উনি তারপর সকালে উঠে বলছে না, এ ছেলের কিছু অফিসেরই কিছু স্ট্রেস হবে। উনি পুরো ঝাড়া হাত পা ছেড়ে দিল, না সব ঠিকঠাকই আছে, ও ছেলেরই কিছু দোষ, ছেলেই বেশি করছে, ও কিছু করার দরকার, ও যাই, আমি গিয়ে মার কাছে পুজো দিয়ে আসি, ছেলের নামে সবাই মিলে যাব, কোনো ব্যাপার না। ঠিক আছে, এবার পরদিন সকালবেলা যথারীতি ফ্রেশ, ভদ্রলোক তো ফ্রেশ হয়ে গেল, কিন্তু আগের থেকে হঠাৎ দেখা গেল যে উনি না, নিজেই উঠলো, উঠে বলল যে ঠিক আছে তোমরা না চলে যাও, আজকে আমার শরীরটা ভাল লাগছে, আমি অফিস যাব। তখন ভদ্রমহিলা বলছে এই যে তুই বললি তুই আমাদের সাথে যাবি, না থাক, অনেকদিন গ্যাপ হয়ে গেছে, আমি অফিসে যাই, অনেক কাজ পড়ে গেছে। তো ও আর যায়নি, ভদ্রলোক আর যায়নি, তো এরা সবাই চলে গেছিল মন্দিরে। তুমি যথারীতি অফিসে চলে গেছে, গিয়ে কাজ টাজ সেরে টুরে রাত সন্ধ্যাবেলা যথারীতি বাড়িতে ঢুকেছে, ঢুকে বলছে যে চলো কোথাও একটু ঘুরতে যাবে। তখন বউ, ওনার ভাই বলছে আরে বাবা,
তোমার শরীর ঠিক আছে, তুমি ঠিক আছো? যে হ্যাঁ, আমার তো কিছু হয়নি, আমার কি হবে? তা বেশ ভালো কথা, ঠিক হয়নি। ওনা বললো যাক, তাহলে সমস্যাটা মিটে গেল, তাহলে আর কিছু। অটোমেটিক যখন ঠিক হয়ে গেছে, সব একটু মানুষের ক্লান্তি থাকলে। কিন্তু কি, ওই যে উনি খাট থেকে পড়ে গেছিল, পড়ে গিয়ে যে নাক মুখ থেকে রক্ত বেরোচ্ছিল, এই এইটা ওনার ওয়াইফের মাথায় কিন্তু ঘুরছিল যে ওয়াইফ খাট থেকে উনি পড়ে গেল কি করে। এমন এটা স্পষ্ট উনি বুঝতে পেরেছিল একটা কেউ ধাক্কা মেরেই ওনাকে ফেলেছে খাট থেকে। তো এইটা কিন্তু কিছু কিছু জিনিস ছিল ওনার ওয়াইফের মাথা থেকে কিন্তু বেরোচ্ছিল না এবার। হ্যাঁ, কিছু কিছু জিনিস উনি মেলাতে পারছিল না। তো যাই হোক, তো যখন দেখছে যে হাজবেন্ড এত ঠিকঠাক আছে, ভালো ফুরফুরে মেজাজ হয়ে গেছে, ঠিক আছে চলো। তো ওয়াইফ আর বাচ্চাকে নিয়ে উনি বেড়াতেও বেরোলেন সন্ধ্যাবেলা। বেরিয়ে টেরিয়ে বাইরে সেদিন খেয়ে টেয়ে রাত্রিবেলা বাড়িতে আসলো। বাড়িতে এসে তখন প্রায় 10টা সাড়ে 10টা এরকম বাজে। তো টিভি টিভি দেখছিল, একটা টিভি ছিল, টিভি দেখতে দেখতে ভদ্রলোক ঘুমিয়ে পড়েছে। তো ভদ্রলোক ঘুমিয়ে পড়েছে, যথারীতি ওয়াইফ, উনি ঘরের কাজ টাজ যা ছিল, বাদ বাকি কাজটা ছিল, একটু ওনার বৃদ্ধা বাবা শ্বশুর শাশুড়িকে খেতে টেতে দিয়ে যে যার মতন রুমে এসে শুয়েছে। শুয়েছে কি শোয়নি, 1টা কি 1:30 বাজে, হঠাৎ দেখছে একটা নুপুরের আওয়াজ শুনতে পাচ্ছে। ছম ছম করে রুমের মধ্যে একটা আওয়াজ, নুপুর পরে হেঁটে গেলে যেরকম হয়, ঠিক সেই আওয়াজ। এবার ভদ্রলোক না চোখ মেলেছে, মেলে দেখছে যথারীতি ওয়াইফ তো পাশে ঘুমাচ্ছে, বাচ্চা ঘুমাচ্ছে। হ্যাঁ, সেই ছায়া অশরীরীটা ঠিক ওনার নাক বরাবর বিছানার পাশে এসে দাঁড়িয়ে রয়েছে। এবার দেখতে পাচ্ছে আবছা আবছা, মুখটাও দেখতে পেয়েছে, কিন্তু ঘুমটা ঢাকা। গায়ে গয়না, কানে গয়না, মানে পুরো গয়না পরা ভদ্রমহিলা, ছায়া যে অশরীরীটা, আর পা এরকম নুপুর পরা, ওর দিকেই তাকিয়ে রয়েছে। এইটা দেখে সেদিনকে ওই দেখাটার পর ভদ্রলোক কিন্তু কোনোদিনই রাত্রেই আর ঘুমাতে পারতো না। ওই দেখাটার পর এমন হলো যে ওনার কথা বলা বন্ধ হয়ে যেতে লাগলো। উনি কাউকে ডাকতে পারতো না, কিছু বলতে পারতো না, শুধু ইশারা করতে পারতো এই অবধি। মাঝে মধ্যে কথা বেরোতো মুখ থেকে, মাঝে মধ্যে কথাও বেরোতো না। এরকম অবস্থায় চলে আসলো ভদ্রলোক। এইটা বাড়ির পাড়ায় একটা বিশাল শোরগোল পড়ে গেল যে যেই ছেলেটা এত হাসিমুখ ছেলে, এত হাসি খুশি, মাঝখানে ভালো হয়ে গেল, হঠাৎ আবার ফের কি হলো না, এর কিছু একটা দোষ আছে। হুম। এই যে পাশের যে ঠাকুর মশাই যিনি, উনি প্রথমেই বলে গেছিল যে পুজো আছে, কটা দিন একটু ঠিকঠাক রেখো। এই ঠিকঠাক রেখো ব্যাপারটা যে উনি কিন্তু সন্দেহ প্রথমেই করেছিল এই অ্যান্টিক আলমারিটাকে নিয়ে। যে আলমারিটা উনি কিন্তু প্রথমেই ছেলের বাবাকে বলেছিল যে এটা একটু দেখে শুনে তোমার নেওয়া উচিত ছিল আপনাদের। হ্যাঁ, তো যাই হোক, তো বাড়িতে একদিন এক ডাক্তারকে ডাকা হলো। মানে ডাক্তার কাম উনি এসব, মানে ভূত প্রেত এইগুলোই উনি এইসবও আর কি বোঝে। তা বাড়িতে মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট হয়ে এগুলো বোঝেন। হ্যাঁ, মানে এটাও উনি বিশ্বাস করেন ভদ্রলোক। মানে এই জিনিসটা উনি মানে এতটাই উনি ছিলেন, বলতেন ওই ভদ্রলোকের যে দাদু ছিলেন, যে আমি শুনেছি, তিনি এই প্রেত এগুলো উনি মানে চর্চা করতেন এই জিনিসটা। তা কিছুটা হলো এই যেই ডাক্তারকে ডেকে নিয়ে এসেছিলেন, কিছুটা হলো ছোটবেলায় সেটা দেখেছে, এবং কিছুটা হলো উনি এক্সপেরিয়েন্স করেছে, যেহেতু একই বাড়িতে ওনার দাদু এই জিনিসগুলো করতো, সাধনা করতেন। তো এইটা দেখে টেকে এই চর্চাগুলো যখন করতো, কিছুটা হলো উনি বিশ্বাস করতেন ব্যাপারটা। হয়তো সামনে প্রকাশ করবে না, কিন্তু উনি বিশ্বাস করতেন। তা ওই ভদ্রলোককে ডেকেছিল হচ্ছে গিয়ে পাশেই যে পাড়ার যে ভদ্রলোক থাকতেন ঠাকুরমশাই, উনি খবর দিয়েছিল যে একটু আসুন। উনি আবার হাত ফাত এসবও দেখতেন ভদ্রলোক, ডাক্তার কিন্তু পেশায় ডাক্তার, কিন্তু এইগুলো ওনার চর্চা ছিল। তো
আসে যখন, উনি বাড়িতে যেই পা রাখবে, পা রাখতে গিয়েই উনি একটা ঠাস করে একটা ছায়া মূর্তি একটা কেউ পাশ কাটিয়ে চলে গেল। ঘরে ঠিক ঢুকবে সন্ধ্যাবেলা, বাইরে আলো জ্বলছে, ঘরেতে তো সবাই রয়েছে, বউ বাচ্চা এই যে সবাই রয়েছে। একটু দাঁড়িয়ে গেল। এবার যে পাশে যে ঠাকুরমশাই যিনি ছিলেন সে বলছে, কি হলো? না কিছু না, চলুন। উনি আর কথা বাড়ায়নি, তো ঘরের মধ্যে ঢুকেছে। ঢুকেই উনি একটা ওই আষ্টে গন্ধটা উনি পেয়েছেন, এই ভদ্রলোক। তা উনি সবকিছু এই ঘর ওই ঘর সব ঘর দেখলো। উনি ঢুকেই বলছে, আমি একটু ঘরগুলো আপনাদের দেখবো। তা আবার ভদ্রমহিলা যিনি, মানে ভদ্রলোকের যে মানে ওয়াইফ আর কি, উনি বলছেন, উনি মনে মনে ভাবলো উনি ডাক্তার, পেশেন্ট দেখতে এসছে, ঘর দেখবে বলছে। আচ্ছা ঠিক আছে। তা দেখেছে, দেখে টেকে উনি ভদ্রলোকের পাশে এসে বসেছে। তা দেখে বলছে যে, তোমার কবে থেকে এরকম জিনিসটা হচ্ছে, কবে থেকে এরকম তুমি ফিল করছো, দেখতে পাচ্ছ? তো ভদ্রলোককে প্রায় বলেই ছিল, পাশের বাড়ি যে ভদ্রলোক উনি ঠাকুরমশাই, উনি কিছুটা হলো ব্রিফ ওনাকে বলেছিল যে এই এই সমস্যা ছেলেটির। তা সবকিছু শুনলো টুনলো, শুনে উনি বেশ কিছু টেস্ট লিখে দিলেন। বলে এই টেস্ট গুলো করবেন। আর রাত্রিবেলা পাশে কাউকে রাখবেন, উনি ঘুমিয়ে পড়লে পাশে কাউকে রাখবেন যে আর কি উনাকে দেখভাল করবে। সে রাতের আপনি আয়াও রাখতে পারেন, এরকম কিছু রাখতে পারেন, যে রাত্রিবেলা ওনাকে থাকবে, জেগে থাকবে, ওনাকে একা ছাড়া যাবে না এখন, এইটুকু বলেছিল। তখন এই ভদ্রলোকের এই কথা শুনে তো ভদ্রমহিলা, ওনার ওয়াইফ, ওনার বাবা মা সবাই বলছে যে না আমরাই তো আছি, আমরা জেগে থাকবো। তখন বলছে যে, তারপরে বলছে যে কেন হঠাৎ ওকে এরকম ভাবে আপনি বলছেন? তা পুরোটা ডিসক্লোজ করেনি ওর সামনে, ভদ্রলোকের সামনে। তা হঠাৎ চোখ পড়েছে ওই অ্যান্টিক আলমারিটার উপর। বলছে এই আলমারিটা কবে কিনেছেন? তো ভদ্রলোক বলছে যে হ্যাঁ ও তো এই তো আমার ছেলেই পছন্দ করে কিনে এনেছে। আমরা তো এখানে প্রায় বলতে গেলে নতুন, এই ঘরটা, এই বাড়িটাতে আমরা নতুনই এসছি, নতুনই করা হয়েছে সবকিছু, এই ঘরটার এখন আমাদের সাজিয়ে গুজিয়ে ওঠা হয়নি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। তো বলুন, যথারীতি উঠে পেশেন্ট দেখে উনি বাইরে গেছে। বাইরে গিয়ে যে পাশে যে ঠাকুর মশাই, পাশের বাড়ি, সে ঠাকুর মশাইকে বলছে, শোনো ওনাদেরকে বলো আলমারিটা ঠিক না, আলমারিটা দিয়ে একটা আষ্টে গন্ধ আসছে, আলমারিটা ঠিক না। আচ্ছা। তা ঠাকুর মশাই বলছে, কই আমি তো কোনো গন্ধ পেলাম না, কই আর তো কেউ কিছু বললো না, তুমি গন্ধ পেলে? বলছে হ্যাঁ, এটা ঠিক না, আলমারিটা ঠিক নেই, কিছু একটা ব্যাপার আছে আলমারিটাতে। এদের পুজোটা, বাড়ির যে ভিত পুজো বা কিছু পুজো, সেটা ঠিক হয়নি, বা তোমরা কাজ করতে পারো, ছেলেকে একটু বাইরে নিয়ে যাও, কলকাতার বাইরে। তখন উনি এসে সবটাই ছেলের বাবাকে বলল। এবার ব্যাপারটা হয়ে গেছে, বাড়িতে তো ওনার আর তো কোনো ছেলে নেই, ওনার একটাই ছেলে, একটাই সন্তান। তাই শুনে ওনাদের তো খুব চিন্তায় পড়লো যে কি করবে, ছেলেকে এখন কোথায় কলকাতার বাইরে নিয়ে যাবে। তা যা ওষুধপত্র ট্রিটমেন্ট যা দিয়েছে সবই করেছে। রাত্রিবেলায় ওর বাবা নইলে ওর মা নইলে ওর ওয়াইফ কেউ না কেউ পালা দিয়ে দিয়ে রাত্রিবেলা জেগে থাকতো। কিন্তু জেগে থাকলেও একটা সময় থাকে যখন কিন্তু আর দেখবেন আপনি চোখ মেলে থাকতে পারবেন না, কারণ সারাদিনে একটা ক্লান্তি থাকে, একটা সময় থাকে তখন মনে হয় না একটু একটু চোখটা বুঝি। ঠিক তাই হতো। এমনকি মাঝখানে একটি আয়াকে ওরা রেখেছিল, যে আর কি ওর আয়াকে রাখার কারণ এইটা, শুধু রাত্রিবেলায় ভদ্রলোকের পাশে থাকবে। ওয়াইফ তো ছিলই, কিন্তু একজনকে রাখা হয়েছিল বাই চান্স যে ওরা যদি ঘুমিয়ে পড়ে এই ভদ্রমহিলা জেগে থাকবে, এর জন্য। কিন্তু এমনই হলো, দিনকে দিন, দিন যত যাচ্ছে ভদ্রলোকের
শরীর খারাপ, অসুস্থতা আরোই বেড়ে যাচ্ছে। মানে এমন হলো লাস্টে যে উনি বিছানা ছেড়ে উঠতে পারতেন না, কিন্তু অথচ ওনার যে টেস্ট রিপোর্ট বেরোচ্ছে তাতে কোনো অসুস্থতার কোনো কারণই নেই। লিভার বলুন, কিডনি বলুন, লাংস বলুন, হার্ট বলুন, সবই ঠিক আছে, সব ঠিক আছে। এবার নয় মানে এটা পুরোটাই ওর, এটা তো হিসাবে মিলছে না। যদি মানুষের শরীর খারাপ হয়, মানে এত কিছু জানাবো থেকে তার তো কিছু তো একটা দেখা দেবে শরীরের ভিতরে, যে কিছু তো একটা খারাপ হচ্ছে বা কিছু, সেরকম কিন্তু কিছু দেখা দেয়নি। কিন্তু ভদ্রলোক আস্তে আস্তে মানে এনার্জি বলুন বা শারীরিক থেকে অক্ষমতা দেখা দিচ্ছে। মানে উনি বেড ছেড়ে, বিছানা ছেড়ে উনি উঠতে পারছেন না, মানে বলতে গেলে প্রায় বেড রিডেনের দিকে উনি চলে যাচ্ছিলেন। মানে সারাক্ষণ উনি শুয়ে থাকতেই ভালোবাসতেন। মানে এমন হলো লাস্টে যে উনি অফিস কাছারিও ওনার বন্ধ হয়ে গেল। বাচ্চাটিকে স্কুলে ওর মা দিয়ে আসতো, বাচ্চাটাকে কোচিংয়ে ওর মা দিয়ে আসতো, কোচিং থেকে ওর মা বাবা কখনো ওর দাদু গিয়ে নিয়ে আসতো। ভদ্রলোক ওই ঘরের মধ্যে, আর রাত হলেই ওই দেখতো যে ওনার এটা এটা এখন প্রত্যেক দিন হতে থাকলো। মাঝখানে যদিও একটু গ্যাপ গেছিল, কিন্তু তারপরে প্রত্যেক দিন এটা হতে থাকলো যে উনি প্রায় দেখতেন। এবং তো এমন একটা মানে এক সময় এমন হলো বাড়িতে উনি একা থাকতে পারতো না, ঘরে ওনার সাথে কাউকে না কাউকে থাকতে হতো, নইলে ওই ছায়ামূর্তি উনি দিনের বেলাতেও দেখতে পারতো। মানে এমন একটা সময় এসে গেল যে উনি চোখ মেলে তাকাতে ভয় পেতেন। মানে চোখ মেললেই মনে হয় যেন ও এসে দাঁড়াচ্ছে ছায়ামূর্তিটা। কিন্তু কেন? এই উত্তরটা ওনার মাথায় মানে রাস্টে, মানে কিরকম একটু মানসিক দিক দিয়ে উনি যথেষ্ট ভেঙে পড়েছিলেন যে উনাকেই কেন দেখা দিচ্ছে, বাড়িতে তো এতগুলো লোক রয়েছে, কেউ তো কিছু বুঝতে পারছে না কেন কিছু। এমনকি ওর মাও একদিন রাত্রিবেলা শুলো, ওর মা তো কিছুই টের পেল না। হ্যাঁ, কি হচ্ছে, কেন হচ্ছে? এই করে করে একদিন কি হলো, ঠিক করলো ওরা বাড়িতে একটা পুজো করবে, বড় করে পুজো করবে ঠিক করেছে। তার ঠিক একদিন আগে ভদ্রলোকের যে বাবা, উনি ছাদে গেছিলেন কিছু একটা কাজে করতে, ছাদে গেছিলেন। সন্ধ্যাবেলার দিকে উনি বেশ সুন্দর ঘরে, নিচে ঘরে তো ছেলে রয়েছে, ছেলের বউ রান্নাঘরে কাজ করছে, ওর ছেলের মাও ওর বৌমার সাথে রান্নাঘরে ছিল, এই বয়স্ক ভদ্রলোক উনি ছাদে ছিলেন। হঠাৎ একটা বিকট চিৎকার, কি হলো, এসে দেখে ভদ্রলোক সিঁড়ি দিয়ে পড়ে গেছে নিচে, বয়স্ক ভদ্রলোক। তুমি যে কিসে ধরে বিধে কোনো রকমে তুলেছে বয়স্ক ভদ্রলোককে। তুমি বলছে, বাবা আপনি পড়ে গেলেন কি করে? তো ভদ্রলোক বলছে, আমাকে কেউ ধাক্কা দিল পিছন দিক দিয়ে। যে ধাক্কা দিয়েছে? বলছে, হ্যাঁ আমাকে পিছন দিক দিয়ে কেউ ধাক্কা দিয়েছে। না, তো এবার বৌমা কি করলো, সাহস যোগ, বলছে না এ তো দেখতে হচ্ছে তো ভয়ানক ব্যাপার। ও ছাদে গেছে রাত্রিবেলা। এমন হয়েছে সেদিনকে হয়ে গেছে সেই টাইমটায় হঠাৎ করে যে ঘটনাটা ঘটে, লোডশেডিং হয়ে গেছে। এবার ওই অন্ধকারের মধ্যেই ভদ্রমহিলা একা ছাদে গেছে। ছাদে যাওয়া মাত্রই উনি ও দেখলো, ওটা ফিল করলো, ঠিক গায়ের পাশ থেকে ঘেঁষে মনে হয় যেন কোন একটা ছায়া বেরিয়ে গেল ওই স্পটেই। মানে ঠিক যেখানটাতে মানে উঠেছে ছাদের থেকে, যেখান থেকে ওর বাবাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, ঠিক সেই জায়গাটাতে থেকে যখন সিঁড়িটার মুখোমুখি গেল, একদম ছাদের মুখোমুখি, গেটটার মুখোমুখি, মনে হলো একটা কোনো ছায়া, ছায়া পুরো ওরা কাঁধের পাশ থেকে, মানে পারলে মনে ওনাকে ভেদ করে চলে যায় এরকম একটা। তখন ওইটা ফিল করার পরেই না ওনার ওয়াইফ ঠিক করলো, না এখানে কিছু সমস্যা আছে, না এটা হচ্ছে না, এটা ডাক্তার বুদ্ধি সব দিয়ে হবে না কিছু। কারণ ওই ভদ্রলোককে একটা না দুটো না তিনটে ডাক্তার, তার মধ্যে ওই ভদ্রলোকও আসলো, ঠিক আছে, তারপরে মানে ওকে নানান রকম চিকিৎসা করার জন্য চিকিৎসাতে কিছু ধরা পড়ছে না। বলছে না, এর এর অন্য কিছু একটা কিছু করতে হবে, হবে না। এই বৌমা যখন দেখলো যে এরকম একটা ব্যাপার, কারণ
এই আষ্টে গন্ধটা লাস্টে এমন হলো, মানে লাস্টের দিকে এই মানে ভদ্রলোকের ওয়াইফও একদিন রাত্রিবেলা মানে একটা গন্ধ, এরকম আষ্টে গন্ধ পেতে থাকতো রোজ রাত্রিবেলা হলে, ওই 2টো 2:30 এরকম সময়। রান্নাঘরে খাওয়ার ঘরে মনে হচ্ছে কেউ বাসন ফেলে দিচ্ছে, উঠে দেখছে ঘরের মধ্যে কেউই নেই, কিন্তু বাসন টাসন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এমন হলো লাস্টের দিকে যে ভদ্রলোক উনি জেগেই বসে থাকতো, উনি ঘুমাতো না, সারাক্ষণ চোখ মেলা, অল টাইম। চোখ বন্ধ করলেও দেখতে পাচ্ছে, চোখ মেললেও দেখতে পাচ্ছে যে একটি ছায়া মূর্তি, ঘোমটা দেওয়া, পায়ে নুপুর, হাতে গয়না পরে হেঁটে হেঁটে গিয়ে ওনার মুখের সামনে এসে দাঁড়িয়ে পড়ছে, এসে ওখান থেকে মিলিয়ে যাচ্ছে। এই জিনিসটা হতে 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 লাস্টে ভদ্রলোকের এমন হলো যে খাওয়া দাওয়াও অব্দি বন্ধ হয়ে গেল ভদ্রলোকের। উনি খেতে চাইতেন না, খেতে পারতেন না, চামচিতে করে করে ওনাকে খাওয়ানো হতো। ভদ্রমহিলা বলছে যে এই করে তো স্বামীকে বাঁচানো যাবে না, এই যে কেস হচ্ছে। পাড়াতেও প্রায় জানাজানি হয়ে গেছে, হ্যাঁ ভদ্র ছেলেটি ঘর থেকে বেরোয় না, ঘরেই রয়েছে। তারাও এসছে, তারাও এসে দেখছে যে না, এ তো পুরো বিছানার সাথে লেগে যাচ্ছে না। আর ভদ্রলোক দেখতে খুব সুন্দর ছিল, যে আমি শুনেছি ভদ্রলোক দেখতেও খুব সুন্দর ছিলেন। কিন্তু এমন হলো লাস্টে, মানে ওর মানে মনে হবে যেন দেখলে মনে হবে গায়ের মধ্যে একটা মানে একটা আলগা একটা কাপড় ফেলা, মানে গায়ের সাথে চামড়া অব্দি লেগে গেছিল, মানে হাড়গুলো বাইরে থেকে বোঝা যেত ভদ্রলোকের। তখন আস্তে আস্তে বুঝতে পারছে যে না, এ কিছু একটা অনেক হেরফের আছে এবং ওরা লেট করছে, লেট করে ফেলছে। তা উনি ওই পাশের যে ভদ্র পাশে যে ঠাকুরমশাই, উনি বলছে যে না, এটা তো আমি আগেই লক্ষ্য করেছিলাম, অনুমান করেছিলাম, কিন্তু আমি এটা বলতে চাইনি। তোমাদের ওই আলমারিটা ঠিক হয়নি কেনা, আলমারিটা তোমাদের কেনাটা ঠিক হয়নি, আলমারিতে কিছু রহস্য আছে। এইবার যখন আর থাকতে পারলো না, দিন যায় দিন যায়, একই জিনিস হচ্ছে, ওরা তখন ওই ভদ্রলোকের সাহায্যে এপার থেকে ওনার ঘুরে খুঁজে কোন একজন তান্ত্রিককে উনি নিয়ে এসেছিলেন বাড়িতে। যেদিনকে তান্ত্রিককে আনা হয় বাড়িতে, মানে কোনো থালা বাসন এক জায়গায় রাখা যাচ্ছে না। এই যে ভদ্রলোক যে কিনা চুপ করে সারাক্ষণ খাটে বসে থাকতো, সে সমানে চিৎকার করছে বিছানা করে উঠে, আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে। ওনার কথা তো পুরো বন্ধই হয়ে গেছিল। ছোড়া ছুরি, মানে ওকে সুস্থ রাখা যাচ্ছে না ভদ্রলোককে বিছানায়। না, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও। কোথায় যাবে? না না, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, ও আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। এমন হয়েছিল ওই অবস্থায় ও রাস্তায় বেরিয়ে গেছিল, মানে যেই মানুষ হাঁটতে পারে না সে রাস্তায় বেরিয়ে গেছে পাগলের মতন। তা ওনাকে ধরে বেঁধে কোন রকমে ঘরের মধ্যে আনা হয়েছে, আনা এনে পাশে পাশে পাড়ার লোকও দেখেছে, বলে না না, এর জিনিস ডাক্তার বুদ্ধি দিয়ে হবে না, অন্য কিছু ব্যাপার আছে। তো খুঁজে পেতে ওই ভদ্রলোক, পাড়ার লোক, ওই বয়স্ক ভদ্রলোক ঠাকুরমশাই যিনি, কোথা থেকে খবর দিয়ে একজন তান্ত্রিককে নিয়ে আসে। সেদিনকে বাড়িতে মনে হয় কেউ বসে থাকতে পারেনি, মানে যেদিনকে তান্ত্রিককে নিয়ে আসা হয় কোথাও কোনো ঝড় নেই, বৃষ্টি নেই, মেঘ নেই, শীতকাল, শুধু ওনার বাড়িটার উপর দিয়ে হাওয়া, কনকনে ঠান্ডা হাওয়া, মানে কোনো মানে এক তো শীতকাল, তার মধ্যে এমন কনকনে হাওয়া দিচ্ছে, মানে মনে যেন হাত পা সব জমে যাচ্ছে, মানে এত 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 ঠান্ডা, কনকনে ঠান্ডা হাওয়া শুধু ওর ঘরের উপর দিয়ে, মানে বাড়িটার উপর দিয়েই বয়ে যাচ্ছে। তো তান্ত্রিক যথারীতি পুজো উনি স্টার্ট করলেন। পুজো করছে, নেমে যাচ্ছে, যজ্ঞের আগুন নিভে যাচ্ছে। যজ্ঞের আগুন নিভে যাচ্ছে, উনি আবার চালনা করলেন, আবার নিভে যাচ্ছে। এবার 3বারের বেলায় উনি কি করেছে, ওনার কাছে মন্ত্রপুত জল ছিল, সেই জল সারা জায়গা ছটিয়েছে, এমনকি যারা যারা ছিল ভদ্রলোক বাড়ির
তাদের গায়েও ছিটিয়েছে, ছিটিয়ে ছিটিয়ে বলছে যে ওনাকে নিয়ে আসো, মানে এই যে যে ভদ্রলোক আর কি, যে আর কি দেখতে পায় ছেলেটিকে, বলছে ওনাকে ধরে নিয়ে আসো, বসাও। ওনার এমন অবস্থা তখন শরীরের যে উনি কোথাও বসে থাকতেও পারছে না, মানে ওনাকে ছেড়ে দিলেই উনি পড়ে যাবে। শরীরে শুধু হাড়, মাংস বলতে একটা পর্দা গায়ে। যজ্ঞের সামনে যখন বসিয়েছে, ও বলছে যে আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচান, এই একটা কথা শুধু বলেছিল। উনি যথারীতি যজ্ঞেতে উনি করলে সবাই, ওনার বাবা মা, এমনকি দ্যাট টাইমে পাড়ার লোকও ওখানে উপস্থিত ছিল, একটা গন্ডির মতন কেটে দিয়েছিল যে এর বাইরে কেউ যাবেন না, যাই হয়ে যাক বাড়ির ওইখানটাতে, যাই হোক ঘরের মধ্যেই হচ্ছিল জিনিসটা, যেই ডাকুক একই গলা করে আরো কেউ ডাকতে পারে, কিন্তু কেউ সাড়া দেবেন না। তো ওইখানে যথারীতি উনি যজ্ঞ করলেন, পুজো করলেন। ঠিক কিছুক্ষণের মধ্যেই যতই তাণ্ডব চলুক বাড়ির মধ্যে, ওনার ওই তান্ত্রিকের, মানে কি বলবো, ওনাকে যদি আগে মনে হয় ডাকতো তাহলে হয়তো এতটা জিনিসটা জল গড়াতো না। ওনাকে এই ছায়ামূর্তিটি দেখা দেয় যে কি ব্যাপার, কেন এত জ্বালাচ্ছিস, কেন জ্বালাচ্ছিস, কি করেছে, এরা তো তোকে কেউ চেনে না, তুই কেন জ্বালাচ্ছিস না। ছায়ামূর্তিটি উত্তর দেয়, ওই যে ভদ্রলোক, ওর ভিতর থেকেই, এবার প্রশ্নটা হয়তো আসবে যে গন্ডির ভিতরে কি করে হলো জিনিসটা। ও তো গন্ডির ভিতরে রয়েছে, হ্যাঁ, এবার গন্ডির ভিতর থেকে কি করে ই করছে। কিন্তু না, উনি এমন করে রেখেছে, মানে ওরকম যদি না করে তাহলে ওকে আনাও যাচ্ছিল না, ও তো ধরা দিচ্ছিল না। যাই হোক, কোনো না কোনো রকম ভাবে ধরা দেয়, এবং যখন জিজ্ঞাসা করে তখন বলছে আমি ওকে ছেড়ে যাব না। ছায়ামূর্তিটা বলছে যে আমি ওকে ছেড়ে যাব না। কেন ওকে ছেড়ে যাবি না কেন, ও কি করেছে, ওই তো আমাকে মেরেছিল, আমি তো ওর কোনো ক্ষতি করিনি, ও আমাকে মারলো কেন। তোকে মেরেছে মানে হচ্ছে এই যে ছায়ামূর্তি, যাকে ওই যে আওয়াজ পাচ্ছিল, নুপুর পরে হাঁটছে, গা ভর্তি গয়না, এটি হচ্ছে ওর আগের জন্মের বউ ছিল। আর এই ছেলেটি যে কিনা, সে আগের জন্মে ছিল এক কোথাকার, কোথাও কোনো না কোনো বাড়ির জমিদারের ছেলে। তার প্রচন্ড অহংকার ছিল, তিনি আজ এই বউ, কালকে ওই নারী, কালকে সেই নারী, এরকম আসক্ত ছিল। এই যে বউ যাকে মেরেছে, এ তার বাড়ির ছোট বউ ছিল, মানে ওনারা কি যেখানেই যেই যাকে পছন্দ তো তাকেই সে বউ করবে, মানে এরকম একটা আসক্তি ছিল, মহিলা আসক্তি। এটা কিন্তু আগের জন্মের, এটা কিন্তু এই জন্মের নয়। এই জন্মের সাথে আগের জন্মে তার কোনো রিলেশনই নেই, দুটো ভিন্ন ভিন্ন মানুষ। কিন্তু আগের জন্মে এই পাপটাই ভদ্রলোক করেছিলেন। কি করেছিলেন, এই মহিলাকে, যা ছায়ামূর্তি উনি দেখতে পারত, ওনাকে মেরে ওই যে ভদ্রমহিলার লাশটা, ওটা তো যথারীতি জলে ফেলে দিয়েছে। আর এই আলমারিটা যখন মানে মহিলাকে যে মারা হয়, এই এই ঘরের মধ্যেই ওই আলমারিটাও ছিল। আর এই আলমারির মধ্যেই এই ভদ্রমহিলার যাবতীয় জিনিসপত্র টত্র, মানে ভদ্রমহিলার মানে নিজের শৌখিন, ওই যে বলতাম না যে গয়না পরে হেঁটে বেড়াচ্ছে, গয়না বলুন, ওনার নিজের সব স্বাচ্ছন্দ্যের জিনিসপত্র এই আলমারিতে ছিল। যাই হোক, সেই আলমারিটা এই ভদ্রলোক আর রাখেনি, জমিদার সাহেব উনি আর রাখেনি। উনি কি করেছে, ওনার যাবতীয় জিনিস একে ওকে তাকে দান টান করে দিয়ে আলমারি টালমারিও, এ হাত থেকে ও হাত, ও হাত থেকে সে হাত, সে হাত থেকে ও হাত করে 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 যুগ কেটে গেছে। কিন্তু পাপটা যে করেছে এই ভদ্রলোক, সেই পাপের ভারটা কে নেবে? বিধাতা তো এর বিধান করবেই। আর কেউ দেখতে পাক আর না পাক, আপনি আমি দেখতে পাই আর না পাই, একজন উপরে তো বসে আছে, সে তো সবই দেখছে,
তাকে তো জবাবটা দিতে হবে। আর এই যখন এই ঘটনাটা পুরো পুরোহিত যে যান্ত্রিক যে উনি যখন জানলেন, উনি বলছে যে সেটা তো আগের জন্মের হয়ে গেছে, তুই এখন কেন কি করছিস, এখন কেন ওকে করছিস, আগের জন্মে না। ও 7 জন্ম হলেও একটা কথা আছে যে যখন 7 পাকে বাধা পড়ে, যখন 7টা বিয়ের সময় যখন 7টা রাউন্ড নেয়, আমরা বলি যে 7 পাকে বাধা পড়ে, সেই সময় প্রতিজ্ঞা করেছিলাম যে আমি 7 জন্ম তোমার সাথে ছাড়বো, তোমাকে ছেড়ে যাব না। ও যেখানেই থাকুক না কেন, যে ঘরেই জন্মাক না কেন, আমি ওর সাথে থাকবো। এই কথাটা যখন বলল, আর ওই যে তান্ত্রিক যিনি ছিলেন, এইটা দেখা দিয়েই কিন্তু ছায়াটা মিলিয়ে গেছিল, মিলিয়েও গেল, আর ভদ্রলোক ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছে, যে আর কি অসুস্থ। তখন এই তান্ত্রিক যে ঠাকুরমশাই উনি বললেন যে দেখো তোমরা অনেক লেট করেছো, এক তো যখনই ঘটনাটা ঘটছে তখনই তোমাদের সাবধান হওয়া উচিত ছিল, আলমারিটা যেখান থেকে নিয়ে এসছো সেটাকে তোমরা ঠিকঠাক মতন দেখোনি, যত উৎপত্তি কিন্তু এই আলমারিটা থেকেই, কিন্তু, কারণ এই আলমারিটা কিন্তু ছিল ওই মানে যে আর কি যাকে দেখতো ছায়ামূর্তির ভীষণ পছন্দের, ওনার যাবতীয় ভালোবাসার জিনিস, ভালো লাগা, বই টই সব ওই আলমারির মধ্যেই রাখতেন। এই আলমারির মায়াও কিন্তু এ ত্যাগ করতে পারেনি মারা যাওয়ার পর। আর তাছাড়া এটা তো নর্মাল ডেথ না, ওকে তো মেরে ফেলেছিল, খুন করে ফেলেছিল এক কথায়। কারণ কেন খুন করেছিল এর পিছনে একটা রহস্য আছে, কারণ ওনার আরেকজন মহিলাকে ওনার পছন্দ হয়ে গেছিল, আর একে এখান থেকে সরাতে পারছিল না, মানে রাস্তায় একটা পথের কাটার মতন বেঁধেছিল, না সরাতে পারলে কি করে হবে, এই হয়ে গেছে ব্যাপার। এরকম ঘটনা খুবই মানে রেয়ার ঘটনা এটা। রেয়ার তো বটে, ইভেন লাস্টে এমন হয় যে ভদ্রলোক কিন্তু ওই বাড়ি ছেড়ে চলে যায়, মানে নিজেদের বাড়ি করা বাড়ি, মানে এমন অবস্থা, বাড়ি ছেড়ে কাঁদতে কাঁদতে বেরিয়েছে ভদ্রমহিলার ছেলের তো ওই অবস্থা, বাচ্চাটার কি ভবিষ্যৎ, তখন বয়স্ক ভদ্রলোক বন্ধু যে আমরা কার কাছে যাব, কোথায় যাব, সেই বাড়ি ছেড়ে ওরা ভাড়া বাড়িতে গিয়ে উঠলো, এই জায়গা ছেড়ে দিল যে না ছেলেকে যদি বাঁচাতে পারি, চলে গেল, আলমারি টালমারি সব বিক্রি করে দিল, ওই আলমারিটা তো বিক্রি সেই দিন তারপর থেকেই বিক্রি করে দিয়েছে, কিন্তু না, ওই যে বলে গেল যে 7 জন্ম যেখানে জন্ম নেবে সেখানেই আমি থাকবো, ওকে আমি যে ঘরে নিক জন্ম, আমি 7 জন্ম ওর সাথে থাকবো, যে বাড়িতে ভাড়া গেছে সেখানে গিয়েও লোকটাকে দেখা দিত। লাস্টে এমন হলো, তান্ত্রিক মশাই যাওয়ার আগে বলে গেছিল যে একে কিন্তু বাঁচানো যাবে না, কারণ আপনারা প্রথম কথা লেট করেছেন, অনেকটাই দেরি করেছেন, আর দ্বিতীয় কথা ও পাপী, ও পাপ করেছে, পাপের ফল ওকে ভোগ করতে হবে, চাই আগের জন্মে হোক এই জন্মে হোক। এবং লাস্টে এটা সত্যি, যদিও আমরা যদি হিসাব করি তাহলে দেখবেন এই জন্মে কিন্তু ও কোনো দোষ করেনি, এই জন্মে কিন্তু ও দিব্যি ভালো ওয়াইফ নিয়ে, ভালো একটা সংসার, একটা বাচ্চা আছে, ভালো জায়গায় কাজও করতো, খুব হাসি খুশি ছিল, পাড়ার সবাই ওকে ভালোও বাসতো ছেলেটিকে। কিন্তু তুমি আগের জন্মে একটা পাপ করেছো, এবং সেটা ভয়ানক পাপ, যার জন্য আমি শুরুতেই বলেছিলাম যে পাপ কখনো বাপকে ছাড়ে না, প্রারব্ধ কর্ম পুরোপুরি। হ্যাঁ, এবং ভদ্রলোক কিন্তু লাস্টে মারাও গেল, বাঁচাতে পারেননি ভদ্রলোক লাস্টে। হ্যাঁ, যেই ভাড়া বাড়িতে গেল সেই ভাড়া বাড়িতেই মারা গেছিল, লাস্টে উনি থাকতেই পারতো না, মানে উনি দিনের বেলা দুপুর বেলা এমনই দেখতো যে খাটের পাশে বসে আছে, উনি বিছানায় শুয়ে আছে, খাটের পাশে ওই ছায়ামূর্তি বসে রয়েছে, পাশের ঘরে হয়তো দেখা যাচ্ছে ওয়াইফ কাজ করছে, ঘরে সবাই আছে, কেউ দেখতে পাচ্ছে না, ও দেখতে পাচ্ছে, দিনের বেলা দুপুর বেলা নাওয়া খাওয়া ওনার সব বন্ধ হয়ে যেত, সবই বন্ধ হয়ে গেল লাস্টে, সব, উনি শুধু চোখ মেলে শুধু ড্যাব ড্যাব হয়ে শুধু তাকিয়েই থাকতো, আর সবসময় দেখতো ওর পাশে পায়ের কাছে মাথার কাছে বসে আছে। মানে এই ঘটনাটা না মানে একটা অন্য লেভেলের ঘটনা, মানে যাদবপুরের মতো জায়গাতে, ঠিক আছে, এরকম একটা ঘটনা ঘটেছে হয়তো বেশ কিছু বছর আগে। ইয়েস। আপনি এই ঘটনাটা জানলেন কি করে?
এইটা ঘটনাটা শুনেছি আমি আমার মাসির মুখে। আমার মাসি, কারণ ওইখানেই, যেই জায়গাটাই বাড়িটি ছিল, ওইখানে আমার মাসির বন্ধু ছিল, স্কুলের বন্ধু। তো ওইখানে আমার মাসির যাতায়াতও ছিল। তো এইটা নিয়ে খুব শোরগোল পড়ে গেছিল পাড়ায়, প্রায় অনেকেরাই, বেশিরভাগই মানে জানতো ব্যাপারটা কি হতে চলেছে। তবে হ্যাঁ, তারপরে অন্য লোক আসে, ওই বাড়ি ভেঙে তারা অন্যরকম অট্টালিকা বানিয়ে এটা নিয়ে তারা থেকেছে। কিন্তু একটা জিনিস যেটা হয় না, যে একবার যদি জানতে পারে যে হ্যাঁ এখানে এই জিনিসটা ঘটেছে, এবং দেখুন, সুপার ন্যাচারাল বা আত্মা এটা কিন্তু আছে। এটা আমরা যতই হা হা করে যারা ঠাট্টা ইয়ার্কি তামাশা মেরে উড়িয়ে দিক, মরার পর আমাদের দেহটা পড়ে থাকে, আত্মাটা কোথায় যায়? এক্স্যাক্টলি। এটার তো একটা উত্তর আছে, এটা তো উত্তর চাই। সেটা অনেকেরা মানে তর্কের খাতির বলে না, বিশ্বাসে বহুদূর, তর্কে মানে তর্কে তো অনেক দূর যাবে, ঠিক আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্ক বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো এবার তর্ক করলে তো তর্ক আমরা অনেক কিছু নিয়ে করতে পারি, কিন্তু কিছু কিছু জিনিস হয় যাকে নিয়ে তর্ক হয় না। যেমন এইটা, দেহ পড়ে থাকে, আত্মা কোথায় যায়? আত্মা কিন্তু একটা দেহ খোঁজে। আর বিশেষ করে যারা ধরুন এরকম ডেথ হয়, যাদের এই অপঘাতে বলুন বা আননেসেসারি বা আনন্যাচারাল ডেথ, হ্যাঁ হ্যাঁ, এদের যখন কিন্তু তার যাওয়ার সময় ছিল না, সেই সময়ে যখন তাকে যেতে হয়। একদম। এবং তার দেখা যায় কোনো দোষ নেই, তার কোনো মানে অনিচ্ছা সহকারে, মানে তাকে কেউ ইচ্ছাকৃত করে তাকে মেরে ফেলা, এবং তার যে চাহিদা, যা আশা আকাঙ্ক্ষা, অপূর্ণ আশা আকাঙ্ক্ষা যেগুলো থেকে যায়, তার তো একটা চাহিদা থাকে, সেগুলো যখন মেটে না, সেই আত্মাটা তো সেটা চায় যে হ্যাঁ আমার তো এটা যাওয়ার সময় ছিল না, সে তখন তো ছটফট করবেই যে একটা আমি দেহ পাওয়ার জন্য। তো দিস ইজ অলসো আ পার্ট অফ সায়েন্স। এই তন্ত্র সাধনা বলুন বা যাই বলুন, এগুলো সব পার্ট অফ সায়েন্স। মানুক আর না মানুক, দিস ইজ পার্ট অফ সায়েন্স। আর এগুলো সত্যিই হয়, পুনর্জন্ম অবশ্যই হয়। এই ঘটনা যখন আমি শুনেছিলাম, আমার মাসিদের মুখে এখনো মানে এই কথাটা মানে ভাসে, কারণ ওই পাড়াতে যেত, পাশেই বন্ধুটা থাকতো। এবং যেই স্কুলে মানে মাসিরা পড়তো আর কি, যেই স্কুলে দ্যাট টাইমে, স্কুলটা আর বাড়িটা কাছাকাছিই ছিল। স্কুল আর ওই বাড়ি মানে হয়তো 5 মিনিট স্কুলের থেকে। মানে তো ওইখানে প্রায় দুপুরবেলা অনেক সময় যেত, মাসি হয়তো চলে গেল বন্ধুর বাড়িতে গিয়ে দুপুর, তখন দেখতো বাড়ির সামনে অনেক লোক দাঁড়িয়ে আছে, কান্নাকাটি হচ্ছে। হ্যাঁ, বা এই যে যেরকম বললাম যে যেদিন তোদের বাড়িতে এরকম পুজো অর্চনা হয়, যে ওর বাড়ির উপর দিয়ে হাওয়া, কোথাও আর কোথাও কোনো মানে কোনো বৃষ্টি নেই, বাদল নেই, কিচ্ছু নেই, কিন্তু পার্টিকুলারলি ওই বাড়িটার উপর দিয়ে হাওয়া, মানে জানলা মালনা রীতিমতন মানে ঝটকাচ্ছে, ঝটকে চলে অটোমেটিক হাওয়াতে যেরকম হয় না, দুমদাম করে জানলা দরজা বন্ধ হয়ে যায়, ওই রকম। ওই মোমেন্টে কিন্তু আমার মাসি ওখানে প্রেজেন্ট ছিল যখন এই ঘটনাটা ঘটে, এবং যথারীতি ভয়ও পেয়েছিল। মাসির এখনো মনে আছে ঘটনাটা। মাসি বলতো, বলে বাবা আমি ভয় পেয়ে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি, মানে মাসি তার দাঁড়িয়ে থাকতে পারেনি, কারণ কোথাও তো কিছু হচ্ছে না, ওই বাড়িটাতেই হচ্ছে। ন্যাচারালি মাসি তখন ছোট, তো ভয় তো পাবেই। তা এটা একটা খুব রেয়ার তো অবশ্যই, তার মধ্যে একটা অনেক কিছু শিক্ষাও দিয়ে যায়, যে চেয়ে চিনতে পাপ করো না, অজান্তে কিছু যদি হয়ে যায় সেটার মাপ হয়, কিন্তু জেনে বুঝে যদি কিছু করো সেটার মাপ কিন্তু হয় না, কারণ উপরে একজন বিধাতা বসে আছে, সে সব হিসাব করে। এক্স্যাক্টলি। অসাধারণ ঘটনা শেয়ার করলেন সায়নী। খুব তাড়াতাড়ি আপনার আরো যে ঘটনাগুলো রয়েছে সেগুলো আমি নিয়ে আসবো। আর সত্যি মানে এই ঘটনাটা ভেতর থেকে কাঁপিয়ে দিল পুরো, মানে এরকম টাইপের ঘটনা সত্যি কথা বলতে খুব একটা শুনিনি আমি। আমি যার জন্য প্রথমে বলেছিলাম যে কেসটা রেয়ার কেস, কারণ এমনি ঘটনা, এমনি যেগুলো ভৌতিক ঘটনা যেগুলো হয়, যেগুলো হ্যাঁ সত্যি কথা বলতে গেলে আমার সাথে একটা ছোট্ট একটা ঘটেছিল, সেটা আমার দিদা যখন মারা গেছিল, যাই হোক তারপর। কিন্তু আরো অ্যাজ সাচ আরো কিছু কিছু ঘটনা আছে যেগুলো হয়তো আপনি এরকম ভৌতিক ঘটনা হয়তো শুনে থাকবেন, কিন্তু এই পুনর্জন্ম বা পুনর্জন্ম হয়
এটা অনেকেরাই জানে বা অনেকেরা বিশ্বাসও করতে চাইবে না, কিন্তু না, এটা হয়েছে। কারণ আমার বলতে গেলে আমাদের ঘরের লোকই, আমার ঘরের লোকই সাক্ষ্য প্রমাণ। আমার মা, আমার মাসিরা পুরো সাক্ষ্য প্রমাণ। এমনও হয়েছিল, এমনও হতো দিনের বেলায়, যেটা আমি তখন বলিনি, যে দিনের বেলা ওই বাড়ির পাশ থেকে কেউ যাতায়াত করতো না, সবাই ভয় পেত যে কিছু তো একটা হচ্ছে বাড়ির মধ্যে। এরকম একটা ব্যাপার ছিল, মানে কেউ গেলেও বাড়িটার দিকে তাকাতো না, মানে অ্যাভয়েড করে চলে যাওয়া যাকে বলে। এক্স্যাক্টলি। খুব মানে কষ্ট লেগেছে যখন আমি শুনেছি ঘটনাটা, কারণ আমারও সেটাই লাগলো। মানে হ্যাঁ, অনেক মিসহ্যাপ হয়েছে, কিন্তু তার সাথেও যেটা হয়েছে সেটাও তো খুব একটা ভালো কিছু হয়নি, তাই না? না, সে তো ঠিক কথাই। তার মানে দেখুন, ওনার তো একটা বাচ্চাও ছিল, বাচ্চাটাও অনাথ বলতে গেলে, বাবাকে হারালো। কারণ ওর বাবা তো লাস্টে মানে এমন হয়ে গেল না, পাগল পাগল হয়ে যেত, মানে বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে, বাড়িতে থাকবে না। হ্যাঁ, একবার এমনও হয়েছিল যে ছাদ থেকে লাফ দিতে গেছিল, মানে এই ঘটনা, কারণ ও সারাক্ষণ দেখতে পেত। আর যাকেই বলতো এমন বলতো, ওই দেখো বসে আছে, ওই যে বসে আছে, কই কেউ তো বসে নেই, অথচ ও দেখতে পাচ্ছে সামনে বসে আছে। Curiofite presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে তুমিও। এটাই ছিল আজকের ঘটনা। আজকের এই ঘটনা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন, আর সাবস্ক্রাইব টু কিউরিওফাইট আপনারা যদি নতুন হন। যদি এরকম টাইপের ঘটনা আরো চান, তাহলে আপনার ঘটনা আমার সাথে শেয়ার করতে পারেন, যোগাযোগ করতে পারেন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। এই নম্বরে আপনারা স্পিরিচুয়াল হেল্পের জন্য যোগাযোগ করতে পারেন। তাহলে চলুন, কথা বাড়াচ্ছি না, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে, যেটি খুব তাড়াতাড়ি আসছে। ততক্ষণ অব্দি কিউরিওফাইটের এরকম আরো 2টি এপিসোড দেখতে শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন